যেটা বলবো, ওকে আচ্ছা, আমি যেটা করবে তোমরা সেটা হচ্ছে, আমি এখন যেটা বলবো তোমরা শুধু সেটাকে শুনে যাবে, ঠিক আছে? শুনে যাবে আর খাতার মধ্যে জাস্ট ওটাকে নোট ডাউন করে যাবে, মানে যেটা এক্সট্রা ইনফরমেশন, বাট দরকার হলে সেটাও দরকার নেই খাতার মধ্যে করার। কারণ আমি এখন যা যা বোর্ডে লিখবো বা নোটে লিখবো, আমরা আজকে সে ব্যবস্থা করে নিয়েছি যে নোটটা যখন তোমাদেরকে দেবো সেগুলো লেখাই রয়ে যাবে, ঠিক আছে? তো শুধুমাত্র জাস্ট সিনেমা দেখার মতো দেখে যাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? পরে যখন আবার একবার রেকর্ডিং দেখবে, দেখতেই হবে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে একবারই একটা ক্লাসে সবকিছু শুনে শিখে ফেলবে বা বুঝে ফেলবে, এটা তো সম্ভব নয়। তোমাকে এখন সবকিছু একবার শুনতে হবে, দেন যখন রেকর্ডিংটা শুনবে আরেকবার, রেকর্ডিংটা তখন তোমরা 1.75 বা 2x স্পিডে চালাবে, চালিয়ে দেখবে, তখন যেগুলো জাস্ট নোটে নেই সেগুলো একটা জায়গায় জাস্ট ফুল নোট করে নোট করে নেবে, ঠিক আছে? তাহলে কি হবে, একবার আমার বলা শুনছো আরেকবার রেকর্ডিং শুনছো, তাহলে মাথায় একদম কারেন্ট অ্যাফেয়ার্স বসে যাবে। আমি কি সবাইকে ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? একটু জানাও। হ্যাঁ ম্যাম। কি নিয়ে বলছেন ম্যাম? আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়তে হবে, ঠিক আছে? তো চলো আমি ক্লাসটা স্টার্ট করে দিই। আমাদের যতটুকু হয়েছিল তারপর থেকে এগুলো আমাদের হয়ে গেছিল। ম্যাম বলছি ক্যামেরাটা আচ্ছা, একটু আরেকটু জুম করা যাবে আপনার? আমার ক্যামেরা আর একটু জুম, আমার ক্যামেরা থেকে একটু জুম করা সম্ভব? একটু দেখো যদি পসিবল হয় আমার ক্যামেরা থেকে একটু জুম করা যায়। আচ্ছা, যেহেতু এই নোটটা আগের দিনের নোট, তো আমাকে অনেকে বলেছিলে যে এই লাল কালি দিয়ে যে লেখাগুলো রয়েছে সেগুলোতে একটু অসুবিধা হচ্ছে। তো যেহেতু এটা আগের দিনের নোট, তো আমরা সেরকম সেই জন্য কিছু করে উঠতে পারিনি। পরের দিন থেকে আমরা অবশ্যই বিষয়টা মাথায় রাখবো, লাল কালিগুলো হলুদ কালি করে দেবো। আজকে কিছু লেখার দরকার নেই, কিছু বলার দরকার নেই বা পড়ারও দরকার নেই, জাস্ট আমি যেগুলো বলে যাচ্ছি সেগুলো শুনে যাও, তাহলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। দেখো, আমাদের এখন দেশে হাইড্রোজেন, দাঁড়াও এক সেকেন্ড। ম্যাম রেকর্ডিং আর নোটস দুটোই পাবো তো? হ্যাঁ, দুটোই পাবে, দুটোই পাবে। ম্যাডাম ইংলিশেরটা এখনো কিছু পাইনি। ইংলিশেরটা এখনো কিছু পাওনি, তাই তো? ঠিক আছে, আমি দেখছি, বলে দেবো আমি। ম্যাম এটা তো চলো, তো পাওয়া যাবে? কি বলছো, কিসে পাওয়া যাবে? বলছি আজকে আমার এটা ফার্স্ট ক্লাস আর কি, আমি আগের দিন অ্যাটেন্ড করিনি, তো ওটা কি রেকর্ডিং দিয়ে দিল? সবকিছু পেয়ে যাবে, গ্রুপে গ্রুপে সবকিছু পেয়ে যাবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। আমরা ক্লাসটা স্টার্ট করছি আপাতত, না হলে আমাদের আজকেও শেষ হবে না। দেখো, আমাদের আজকে পড়ার বিষয়টা কি? আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে হাইড্রোজেন সেল ফেরি, ঠিক আছে? কি বিষয়টা হয়েছে আমরা একটুখানি আলোচনা করে নিচ্ছি। না, আমাদের দেশে কোচিন শিপইয়ার্ড কে তৈরি করেছে? না, কোচিন শিপইয়ার্ড। এখন পড়ার দরকার নেই, অনেকে হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা পড়তে পারবে না, দেখতে পারবে না, নোটে সব পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে কোচিন শিপইয়ার্ড কি করেছে না, এতদিন আমরা কি করতাম না, জীবাশ্ম জ্বালানির সাহায্যে সমস্ত যে ফেরিগুলো হয় সেই ফেরিগুলোকে চালাতাম, ঠিক আছে? কিন্তু এখন আমরা হাইড্রোজেন গ্যাসকে ব্যবহার করে ফেরি চালানোর ব্যবস্থা করছি। শুধু ফেরি নয়, আমরা পরে দেখবো পুরো পোর্ট, পুরো ইন্ডাস্ট্রি আমরা হাইড্রোজেন গ্যাসকে ব্যবহার করে চালাচ্ছি। এর সুবিধা কি? এর সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে এই গ্যাসটা আমাদের কোনো রকম দূষণ করে না, ঠিক আছে? তো দেশের প্রথম হাইড্রোজেন সেল, এর নাম ফেরি না, অ্যাকচুয়ালি হাইড্রোজেন সেল ফেরি, এই যে তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ, এটা কি হচ্ছে না, এটা আমাদের তৈরি করেছে কোচিন শিপইয়ার্ড, ঠিক আছে? কোচিন শিপইয়ার্ড দেশের প্রথম একটা হাইড্রোজেন গ্যাস দ্বারা চালিত ফেরি চালু করেছে। এবং এটা চালু করেছে কোথায়? এটা চালু করেছে হচ্ছে তামিলনাড়ু এবং কেরলের মধ্যে, ঠিক আছে? এখান থেকে কি প্রশ্ন আসবে? দেশের প্রথম হাইড্রোজেন গ্যাস চালিত ফেরি কোথায় চালু হয়েছে? তামিলনাড়ু এবং কেরলের মধ্যে। কে তৈরি করেছে? তৈরি করেছে হচ্ছে কোচিন শিপইয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, তামিলনাড়ুর যে সিএম রয়েছে, ঠিক আছে, তামিলনাড়ুর যে সিএম, তিনি এই মুহূর্তে অনেক চর্চায় রয়েছে। এবং যেহেতু তামিলনাড়ুতে সম্প্রতি টাটা একটা 9,000 কোটি টাকার নিউ এবং অত্যন্ত বড় ইনফ্রাস্ট্রাকচার করতে যাচ্ছে, সেই হিসাবে তামিলনাড়ু এখন ভীষণ বড় রকম ভাবে খবরে রয়েছে।
এটা দেবে না যে তামিলনাড়ুতে টাটা কত টাকা শিল্প করতে যাচ্ছে, বাট এটা দিতে পারে যে তামিলনাড়ু বর্তমান সিএম কে রয়েছে, এম কে স্টালিন। ঠিক আছে, এম কে স্টালিন। এখন কিছু লেখার দরকার নেই, শুধু দেখে যাও কি হচ্ছে বাস। কেরলের সিএম রয়েছে পিনারাই বিজয়ন, ওটা তোমরা পরে যখন ফুটনোট তৈরি করবে তখন লিখে নিও, এখন লেখার দরকার নেই। কেরলের সিএম রয়েছে পিনারাই বিজয়ন। তামিলনাড়ু সিএম কে রয়েছে এম কে স্টালিন। তামিলনাড়ু সিএম এর নাম মনে রাখবে, বিকজ তামিলনাড়ু এখন অনেকগুলো কারণে, একটা হচ্ছে টাটার প্রজেক্টের কারণে, দ্বিতীয় হচ্ছে হাঙরের চোরা শিকারী প্রচুর মাত্রায় বেড়ে গেছে তামিলনাড়ুতে। এই সমস্ত কারণে তামিলনাড়ু কিন্তু এখন প্রচুর পরিমাণে খবরে রয়েছে। ঠিক আছে, একই সাথে একটুখানি দেখে নেবে যে হাইড্রোজেন চালিত আর কি কি স্টার্ট হয়েছে না, একটা পোর্ট মানে একটা বন্দর, এখন সম্পূর্ণভাবে হাইড্রোজেন দিয়ে চলবে। সেই বন্দরটার নাম কি? চিদাম্বরনার পোর্ট। ঠিক আছে, সেটাও তামিলনাড়ুতে। ঠিক আছে, তাহলে আমি বুঝতেই পারছি যে তামিলনাড়ু স্টেটটা কেন আমার জন্য এত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। না, দেশের প্রথম হাইড্রোজেন গ্যাস চালিত পোর্ট চিদাম্বরনার পোর্ট, এটাও রয়েছে হচ্ছে তামিলনাড়ুতে। এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য এটা দিয়ে রেখেছি, পড়ে রেখো যে হাইড্রোজেন গ্যাস দিয়ে এখন আমরা ইন্ডাস্ট্রিও করছি, এবং প্রথম ইন্ডাস্ট্রি আমাদের স্টেনলেস স্টিলের ইন্ডাস্ট্রি, এবং সেটা হয়েছে হচ্ছে হরিয়ানার হিসার রাজ্যে, এই হরিয়ানার হিসার জেলায়। তো আমাদের মেন এই দুটো দরকার ছিল, আমরা এই দুটো দেখে নিলাম। কারো কিছু অসুবিধা থাকলে একটু বলো আমাকে। ম্যাম হরিয়ানার হিসাবটা আরেকবার একটু রিপিট করে দিন না। স্টেনলেস স্টিলের একটা প্ল্যান্ট রয়েছে, অত ইম্পর্টেন্ট না, জাস্ট পড়ে নেবে, বাকি সবাই ব্যাপারটা বুঝতে পারবে। ম্যাম এই চিদাম্বরনার পোর্টটা কি? এটা একটা বন্দর, এই যে দেখো এখানে জাহাজ এসে দাঁড়িয়ে আছে, এখান থেকে জাহাজ ছাড়ে। বন্দরটা এখন হাইড্রোজেন গ্যাস দিয়ে চলবে। বোঝা গেল? একটু হাত তুলে দাও। স্টেনলেস স্টিল প্ল্যান্ট হিসার হরিয়ানাতে আছে। হ্যাঁ, আচ্ছা, একটু হাত তুলে জানাও ব্যাপারটা বোঝা গেলে, আমি পরের খবর চলে যাব। ওকে, চলো আমরা পরের খবরে চলে যাচ্ছি। পরের খবর দেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা খবর। আমাদের দেশ থেকে আবার নাইটহুড পেয়েছে। ঠিক আছে, এটা আমাদের একটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা খবর, সেটা হচ্ছে আমাদের দেশ থেকে আবার পুনরায় নাইটহুড পেয়েছে। নাইটহুড এই উপাধিটার সাথে আমি ভীষণভাবে পরিচিত, কার দৌলতে? না, রবীন্দ্রনাথ ঠাকুরের দৌলতে। তো নাইটহুড কে পেল? নাইটহুড পেয়েছে আমাদের সুনীল মিত্তাল। সুনীল মিত্তাল কে? না, সুনীল মিত্তাল হচ্ছে এয়ারটেলের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এয়ারটেলের প্রতিষ্ঠা দিবস 7ই জুলাই 1995 সালে এয়ারটেল প্রতিষ্ঠা হয়। এয়ারটেলের প্রতিষ্ঠাতাকে সুনীল মিত্তাল। এয়ারটেলের যে প্রতিষ্ঠাতা সুনীল মিত্তাল, সে সম্প্রতি ভারত এবং গ্রেট ব্রিটেনের মধ্যে তার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে অনেক উন্নত করেছে, এবং আমাদের যে আরো ব্যবসা, সেটাকে আরো প্রসার করে নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সেই জন্য গ্রেট ব্রিটেনের যে সম্প্রতি রাজা রয়েছেন চার্লস III, ঠিক আছে, কিছুদিন আগে অব্দি কুইন ছিলেন, কুইন মারা যাওয়ার পর যিনি ওখানকার রাজা হয়েছেন চার্লস III, তিনি সুনীল মিত্তালকে নাইটহুড দিয়েছেন। ঠিক আছে, নাইটহুডের অপর নাম কি? নাইট কমান্ডার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। ঠিক, এখান থেকে পরীক্ষায় কি কি কোশ্চেন আসতে পারে? এক হতে পারে নাইটহুডের অপর নাম কি, দ্বিতীয় ভারত থেকে সম্প্রতি নাইটহুড পুরস্কার কে পেয়েছেন, তৃতীয় হচ্ছে এয়ারটেলের প্রতিষ্ঠা দিবস। 7ই জুলাইটা মনে না রাখতে পারলেও 1995 সালটা ভীষণভাবে মনে রাখতে হবে। আর এটার সাথে আমরা একটু রিলেট করে কিছু স্ট্যাটিক জিকে পড়ে নেব। ঠিক আছে, আচ্ছা, আমার একটা স্ট্যাটিক জিকে ক্লাস রয়েছে, তোমরা জানো যে জিকে ক্লাস দুটো, একটা তোমাদের সুচিত্র স্যার নেবেন আর একটা আমি নেব। আমার একটা স্ট্যাটিক জিকে ক্লাস রয়েছে, তোমরা দেখেছো, প্রত্যেকে সোমবার বিকাল 6টায় ওখানে আসবে। সেখানে আমরা স্ট্যাটিক জিকে যেগুলো মানে কি বলবো, দিনের ইতিহাস ভূগোল নয়, ঠিক আছে, কে কোন বই লিখেছে, কে কোথায় প্রথম হয়েছে, এইরকম টাইপের যে জিকে গুলো পরীক্ষায় দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করে, সেগুলো পড়াবো, এবং সেগুলোকে সম্পূর্ণভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে লিঙ্ক করে কিভাবে পড়তে হয় সেটা শেখাবো। তো এখান থেকে স্ট্যাটিক জিকে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কবে নাইটহুড পেয়েছিলেন? কেউ জানো? 1913। 1913 নোবেল। 1915। 1915, ভেরি গুড, একদম ঠিক বলেছে। এক সেকেন্ড, একটুখানি ভুলভাল দাগ পড়ে গেছে। 1915 সালে তিনি নাইটহুড উপাধি পেয়েছিলেন। ঠিক আছে,
কিন্তু উনি নাইটহুড ত্যাগ করে দেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য 1919 সালে, তাই তো? 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে উনি নাইটহুড ত্যাগ করে দেন। দুটোই ইম্পর্টেন্ট। ম্যাম, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কেন নাইটহুডটা পেয়েছিলেন, আর এই যে সুনীল মিত্তাল ওনাকে কেন নাইটহুডটা দেওয়া হচ্ছে একটু বলে দিন না। রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন তার লিটারেচারের কারণে, আর সুনীল মিত্তাল পেয়েছেন ভারত এবং ব্রিটেনের মধ্যে যে ব্যবসায়িক সম্পর্ক সেটাকে উন্নত করার কারণে। ওকে, বাট সেটা আমাদের পরীক্ষার জন্য আসবে না। ম্যাম নাইটহুডের আরেকটা নাম যেটা বললেন সেটা একটু বলে দিন না ম্যাম। তো লেখা আছে নাইট কমান্ডার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। কিছু লিখবে না, যা আমি বলছি শুধু শুনে যাও, নোটে সব লেখা আছে। যেটা নোটে লেখা নেই সেটা আমি Okay. এখানে লিখবো। যেমন স্ট্র্যাটেজিতে লিখে দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড পেয়েছিলেন কবে, 1915 সালে, এবং 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে তিনি নাইটহুডকে আবার ত্যাগ করে দেন। এই দুটো কাল কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বিকজ নাইটহুড আমাদের পরীক্ষার এখন কারেন্ট অ্যাফেয়ার্স। আমি কি এটুকু বোঝাতে পারলাম? একটু হাত তুলে জানো, আমি তোমাদের এখন কমেন্টটা দেখছি। ভেরি গুড। আচ্ছা, আমি আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের পরের খবরে। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হালকা একটু স্পিডে হবে, না হলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করতে পারবো না। নাহলে কেউ কেউ আবার বলবে যে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ স্পিডে হচ্ছে, ভীষণ তাড়াতাড়ি বলছে। তো একটু স্পিডে হবে, নাহলে শেষ করতে পারবো না। ওকে, নেক্সট এইটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কালবেলিয়া। ঠিক আছে, কালবেলিয়া। কালবেলিয়াটা কি? কালবেলিয়া হচ্ছে রাজস্থানের একটা ফোক ড্যান্স। তোমরা এখানে ছবিটা দেখো, তোমরা ছবিটায় দেখতে পারবে। দেখো, খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরে কতগুলো মেয়ে নাচছে। রাজস্থানে কালবেলিয়া বলে একটা উপজাতি রয়েছে, সেই উপজাতির নৃত্য হচ্ছে এই কালবেলিয়া ড্যান্স। এই কালবেলিয়া ড্যান্সটা রাজস্থানের যে ছেলেরা তারা বাজনা বাজায়, বাদ্য বিভিন্ন ঢাক ঢাক নয়, ঢোল, তারপরে বিভিন্ন বাদ্য সেগুলো বাজায়, এবং মেয়েরা তাতে নাচে। ঠিক, এটা হচ্ছে আমাদের কালবেলিয়া ড্যান্স। কালবেলিয়া ড্যান্সটা কেন ইম্পর্টেন্ট না, কালবেলিয়া ড্যান্সটা কি হয়েছে, আমাদের ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টে স্থান পেয়েছে। ঠিক আছে, ইউনেস্কোতে কালবেলিয়া স্থান পেয়েছে, এবং এটা আমাদের একটা উপজাতি নাচ, খুব রিসেন্ট নয়, বলতে গেলে 2025-এরও মার্চ মাসে এবং 2024-এরও মার্চ মাসে এটা পালন করা হয়েছে। এটা থেকে পরীক্ষায় আসার মতো কোশ্চেন হচ্ছে স্ট্যাটিক জিকে কোশ্চেন। ঠিক আছে, আবার আমরা স্ট্যাটিক জিকে চলে যাচ্ছি। এখান থেকে যে কোশ্চেনটা আসবে সেটা দেখে আপাত দৃষ্টিতে মনে হবে এটা স্ট্যাটিক জিকে কোশ্চেন। সেটা হচ্ছে নিচে কোনটি রাজস্থানের উপজাতি নৃত্য, এভাবেও দিতে পারে, বা দিতে পারে কালবেলিয়া কোথাকার ফোক ড্যান্স, দিয়ে তোমাকে রাজস্থান, গুজরাট, হ্যাঁ, তারপরে পাঞ্জাব, তার সাথে তোমাকে পশ্চিমবঙ্গ কিছু একটা দিয়ে দিল, সেখান থেকে তোমাকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা একটুখানি আলোচনা করে নেবো। এখানে কালবেলিয়া উপজাতি দ্বারা করা হয় লেখা আছে। দেখো, ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টে স্থান পেয়েছে। মনে রাখো, আমাদের ভারত থেকে টোটাল ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টে কজন রয়েছে? মনে রাখবে, আমাদের ভারত থেকে রয়েছে টোটাল 15 জন। আমাদের ভারত থেকে টোটাল 15টা এখানে কালচারাল হেরিটেজের মধ্যে স্থান পেয়েছে। টোটাল 15টার মধ্যে কিরকম ভাগ হয়েছে মনে রাখবে? 15টা তো মনে রাখা সম্ভব না, মনে রাখবে দুটো। একটা হচ্ছে 14তম কি, আর লাস্ট মানে লাস্ট যেটা যোগ হয়েছে সেটা কি। ঠিক আছে, 14তম যেটা হয়েছে সেটা মনে রাখার কারণ হচ্ছে 14তম হিসাবে যোগ হয়েছে দুর্গা পূজা। ঠিক আছে, দুর্গা পূজা দিতেই পারে। নিচের কোনটি ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টে রয়েছে? ঠিক আছে, সেখানে দুর্গাপুজো অপশন দিয়ে দিল, এবং সেটা আমরা না জানতে পারলে আমরা ভুল করে ফেলবো। তো ইউনেস্কো কালচারাল হেরিটেজ লিস্টে রয়েছে হচ্ছে কি 14 নম্বরে স্থান পেয়েছে দুর্গাপুজো। আর লাস্ট 1 নম্বরে, 1 সেকেন্ড, সরি, আর লাস্ট 1 নম্বরে যেটা স্থান পেয়েছে সেটা হচ্ছে গরবা। ঠিক আছে, লাস্ট 1 নম্বরে যেটা স্থান পেয়েছে সেটা হচ্ছে গরবা। গরবাটা কি? গরবা হচ্ছে গুজরাটের ফোক ড্যান্স। গুজরাটের ফোক ড্যান্স। ঠিক আছে,
এখন কিছু লেখার দরকার নেই, শুধু শোনো, হয়তো পুরোটা হয়তো দেখতেও নাও পেতে পারো, হয়তো লেখাটা একটু বাইরে বেরিয়ে গেছে, আমার পক্ষে অত বোঝাও সম্ভব হচ্ছে না কতটা বোর্ডে দেখতে পাচ্ছ কতটা দেখতে পাচ্ছ না। জাস্ট শোনো যে গরবা লাস্ট যোগ হয়েছে, গরবা হচ্ছে গুজরাটের ফোক ডান্স, 14তম স্থানে রয়েছে দুর্গাপুজো। দুর্গাপুজো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটা উৎসব, আর কালবেলিয়াটা রয়েছে। আচ্ছা, গুজরাটের ফোক ডান্স গুলো কেউ কি জানো? গুজরাটের ফোক ডান্স গুলো কেউ কি জানো? আমাকে বলতে পারবে? স্ট্র্যাটেজিক্যাল কোশ্চেন। ডান্ডিয়া। গুজরাটের হ্যাঁ, হ্যাঁ, বলো। ডান্ডিয়া গরবা, ডান্ডিয়া ভেরি গুড। ডান্ডিয়া গরবা আর ঘুমর। ডান্ডিয়া গরবা। না না না, এটা সরি, গুজরাটে ঘুমর বলে আমি ভুল রাজস্থান। বলেছি। হ্যাঁ, ঠিক আছে, রাসিলা। রাসিলা, গারবা, ডান্ডিয়া, রাসিলা। আর রাজস্থানের কালবেলিয়ার সঙ্গে সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘুমর। ঠিক আছে, এ অবধি সবার কাছে ক্লিয়ার হলে আমাকে একটু হাত তুলে জানাও, আমি দেখে নিই তোমার সব ক্লিয়ার কিনা। ম্যাম ইউনেস্কোটা আরেকবার বলুন তো, এটি সম্প্রতি ইউনেস্কো কি? ইউনেস্কো সম্পর্কে কি বলবো? ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড, লেখাটা তো মানে বুঝতে পারছি না কতটা দেখতে পাবে, আমি লিখছি। ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এর বাকিটা লিখছি। হ্যাঁ, এডুকেশনাল, সায়েন্টিফিক, কালচারাল অ্যাসোসিয়েশন, প্যারিসে রয়েছে এর হেডকোয়ার্টার। আর এটা 1945 সালে লন্ডনে স্থাপিত হয়েছিল। এই হচ্ছে ম্যাম ইউনেস্কো। অ্যাসোসিয়েশন না অর্গানাইজেশন? হ্যাঁ, কালচারাল, সরি অর্গানাইজেশন, সরি অ্যাসোসিয়েশন না, অর্গানাইজেশন। অর্গানাইজেশন 1945 সালে এটা প্রথমে লন্ডনে স্থাপিত হয় এবং এখন এটার হেডকোয়ার্টার প্যারিসে আছে। আচ্ছা, বুঝতে পারলে একটু হাত তুলে জানাও। পরে কিন্তু যেগুলো আমি এক্সট্রা লিখছি ওগুলো যখন রেকর্ডিং দেখবে টুকটুক করে একটা ফুল নোট নিয়ে নেবে, ঠিক আছে? আর বাকি যেগুলো নোটে আছে সেগুলো নিয়ে কোনো চাপ নেই। ওকে, চলে যাচ্ছি পরের থেকে। সবাই হাত তুলে দিয়েছে, আসলে একটু বুঝতে পেরেছে পরে। আপনারা লেখা পিডিএফ দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, কোনো রকম চিন্তা নেই। যে বলছো লেখা পিডিএফ দিচ্ছে, কোনো রকম চিন্তা নেই, লেখা পিডিএফ অবশ্যই দেওয়া হবে, সেই ব্যবস্থা আমরা করেছি। চলো। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি ঠিক কোথায় স্থাপন করা হলো? বৈদিক ঘড়ি না বিক্রমাদিত্য বৈদিক ঘড়ি, ঠিক আছে? এটা কিসের উপর ক্যালকুলেশন করবে? ভারতের পঞ্চাঙ্গ গণনা। পঞ্চাঙ্গ গণনা যেগুলো হচ্ছে তিথি, নক্ষত্র, তারপরে বিভিন্ন রকম পক্ষ, এগুলো দেখে করা হয়, সেটাকে পঞ্চাঙ্গ গণনা বলে। সেটা আমাদের জানার দরকার নেই। আমাদের জানার দরকার এটা হচ্ছে পৃথিবীতে প্রথম একটা এরকম কাজ করা হয়েছে, যেটা করা হয়েছে কোথায় না আমাদের উজ্জয়নে। এই যে মধ্যপ্রদেশের উজ্জয়নের যন্তর মন্তরে, ঠিক আছে? মধ্যপ্রদেশের উজ্জয়নের যন্তর মন্তরে এটা করা হয়েছে। বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। পরীক্ষায় কি কোশ্চেন আসবে? পরীক্ষায় আসবে যে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি কোথায় উদ্বোধন করা হয়েছে? যন্তর মন্তরে উদ্বোধন করা হয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়ন শহর, ঠিক আছে? এবং এটা খুব বেশি হয়তো আসতে পারে যে এটা কোন নীতির ওপর প্রতিষ্ঠিত ভারতের পঞ্চাঙ্গ গণনা। আমার মনে হয় না অতটা আসবে বলে, বাট এটা খুব ইম্পর্টেন্ট, দিলে তোমরা ভাববে হিস্ট্রির কোশ্চেন। সেটা হচ্ছে যন্তর মন্তর তৈরি কে করেন? সবাই জয়শ্রী যন্তর মন্তর তৈরি করেন এবং এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই যে লেখা আছে, সবাই জয়শ্রী এটা তৈরি করেছিলেন, ঠিক আছে, এই যন্তর মন্তর। আচ্ছা, এখানে পুরো আর একটু এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি যে কেন উজ্জয়িনী তৈরি করা হলো। তার কারণ হচ্ছে আমাদের যে ভারতের যে টাইম রেখাগুলো সেটা আগেকার দিনে গণনা করে দেখা গেছে যে ওইখানটা দিয়ে দুটো গেম মিলিত হচ্ছে, ঠিক আছে? তো সেই হিসাবে ওই জায়গাটাকে 0 ডিগ্রি ধরে, যেভাবে আমরা অ্যাকচুয়ালি
পৃথিবীর ক্ষেত্রে করি, সেটা আমাদের উজ্জয়নের ক্ষেত্রে অ্যাপ্লাই করে অনেক আগে এটা করা ছিল, জাস্ট এখন সেটাকে বানিয়ে উদ্বোধন করা হয়েছে। ওকে, আচ্ছা এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে উজ্জয়ন যে শহরটা সেটা কোন নদীর তীরে অবস্থিত, কে বলবে? কে ম্যাম বলবে? শিপ্রা নদীর তীরে, ম্যাম শিপ্রা নদীর তীরে। ভেরি গুড, শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়ন শহর, ভেরি গুড। শিপ্রা রিভার, উজ্জয়ন শিপ্রা রিভারের তীরে অবস্থিত, একদম ঠিক। আচ্ছা সবাই এটা বুঝতে পেরেছে? এখান থেকে এর থেকে আর বেশি কিছু লাগবে না। সবাই বুঝতে পারলে একটু হাত তুলে দাও, হ্যাঁ বোঝা গেছে। ভেরি গুড, ওকে ওকে ওকে। আচ্ছা এইখানটা আমাদের আবার করতে হবে, খুব ইম্পর্টেন্ট। এটা একটা আন্তর্জাতিক প্রকল্প যেটা ভারত তৈরি করেছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। ঠিক আছে, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। বিগ ক্যাট মানে কারা কারা? 7জন পড়ে, বাঘ, সিংহ, চিতা, চিতাবাঘ, বড়দের চিতাবাঘ, জাগুয়ার আর পুমা। এবার কিছু মানুষের মধ্যে প্রশ্ন আসবে, চিতা আর চিতাবাঘের মধ্যে পার্থক্য কি? একটা হয় চিতা এমনি, আর একটা হয় লেপার্ড। অ্যাকচুয়ালি ওই যে গায়ের ছোপ হয়, সেই ছোপের মধ্যে এদের পার্থক্য আছে। অ্যাকচুয়ালি সবাই বিগ ক্যাট, জাস্ট এদের স্পিসিসটা আলাদা। তো ভারতে কি হয়েছিল না, ভারতে 2023 সালে, অ্যাকচুয়ালি 1973 সালে আমাদের দেশে টাইগার রিজার্ভ করা হয়। তোমরা সবাই জানো আমাদের দেশে টাইগার রিজার্ভ করা হয় কবে? 1923 সালে, সরি 1973 সালে। 1973 সালে টাইগার রিজার্ভ করা হলে 2023 সালে তার 50 বছর পূর্তি ছিল। তো 2023 সালে যখন 50 বছর পূর্তি হয়, তখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের যে দেশের যে ন্যাশনাল এনিম্যাল বাঘ, তাকে সংরক্ষণ করার জন্য এবং তার সাথে সাথে যে বাকি বিগ ক্যাট গুলো রয়েছে, যেমন চিতা আমাদের এখান থেকে হারিয়ে যেতে বসেছে, সিংহ আমাদের এখানে সংখ্যা খুব কম, সেগুলোকে সবগুলোকে সংরক্ষণ করার জন্য একটি অ্যালায়েন্স করে, বাকি সমস্ত দেশের সাথে একটা চুক্তি করে, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স বলছি। ঠিক আছে, দেখা গেছে যে এই যে 7টা বিগ ক্যাট রয়েছে, সারা পৃথিবীতে টোটাল মোটামুটি 96টা দেশে এটা পাওয়া যায়, যার মধ্যে 16টা দেশ এখনো ভারতের সাথে যোগদান করে রয়েছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে। বাকিরাও আশা করি নিশ্চয়ই ঠিকঠাক টাইমে জয়েন করবে। ভারত সরকার কি করেছে? ভারত সরকার বলছে যে আমরা 150 কোটি টাকা এর মধ্যে ঢালছি, আমরা 150 কোটি টাকা এই প্রকল্পে নিয়োজিত করছি, যাতে বিগ ক্যাটদের একটা সুন্দর ন্যাচারাল হ্যাবিটেট হয় এবং তারা সেখানে স্বাস্থ্যকর ভাবে হেলদি ওয়েতে বেড়ে উঠতে পারে, প্রজনন করতে পারে। এবং বাকি যে দেশগুলো রয়েছে 96টা দেশ, তাদেরকে ভারত আমন্ত্রণ জানিয়েছে যে তারা যদি চায় বিগ ক্যাট রক্ষায় বা তাদের ফার্দার জেনারেশন বাড়াতে কোনোভাবে সাহায্য করবে, তো তারা এই আইবিসি এর মধ্যে এসে অংশগ্রহণ করে সেটা করতে পারে। এখন অব্দি 16টা দেশ সে কাজটা করেছে এবং এটা স্টার্ট হয়েছিল কর্ণাটকের মাইসোরে। দেখে নেবেন 2023 সালে হয় 50তম বর্ষপূর্তি উপলক্ষে কর্ণাটকের মাইসোরে। কারা কারা বিগ ক্যাট রয়েছে সেটা একটু দেখে নেবেন, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা এই বিগ ক্যাটের মধ্যে জাগুয়ার আর পুমা এটা আমাদের ভারতে পাওয়াও যায় না। ঠিক আছে, বাকিগুলো ভারতে পাওয়া যায়, কিন্তু চিতার অবস্থা খুবই খারাপ, আর এই জাগুয়ার আর পুমা আমাদের এখানে পাওয়াও যায় না। ঠিক, আচ্ছা এবার যেটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা আমাদের পরীক্ষার জন্য ভীষণ ভালো করে পড়তে হবে। এই উপলক্ষে আমাদের ভারতে চলে এসেছে একটা নতুন টাইগার রিজার্ভ, নাম আমরাবাদ টাইগার রিজার্ভ। ঠিক আছে, আমরাবাদ টাইগার রিজার্ভ কোথায় রয়েছে? তেলেঙ্গানাতে রয়েছে। তেলেঙ্গানাতে কোথায়? না নাগরকুর্নুল আর নালগোন্ডা, এই দুটো ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি হয়েছে আমরাবাদ টাইগার রিজার্ভ। তৈরি করার প্রয়োজনীয়তা কি ছিল? কোনো প্রয়োজনীয়তা ছিল না। তোমরা জানো অন্ধ্রপ্রদেশের থেকে তেলেঙ্গানা আলাদা হয়ে গেছে। এবার অন্ধ্রপ্রদেশের যে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, যেটা ভারতের সবচেয়ে বড় টাইগার রিজার্ভ, সেটা ছিল। এবার যখন অন্ধ্রপ্রদেশের থেকে তেলেঙ্গানা ভাগ হয়, তখন এই নাগার্জুন সাগর শ্রীশৈলম যে টাইগার রিজার্ভ, তার কিছুটা পার্ট গিয়ে তেলেঙ্গানাতে পড়ে। এবার দেখো একটা ন্যাশনাল পার্কে যখন রক্ষণাবেক্ষণ হয়, তাতে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সাথে কিন্তু স্টেট গভর্নমেন্টেরও কিছু দায়িত্ব থাকে। ঠিক, তো কোন স্টেট কোন জায়গার দায়িত্ব নেবে সেটা নিয়ে ঝামেলা শুরু হয়। তো তেলেঙ্গানার নাগারজুন আর নালগোন্ডা ডিস্ট্রিক্টে যে টাইগার রিজার্ভটা পড়েছে, সেটা অ্যাকচুয়ালি নাগার্জুন সাগর শ্রীশৈলমেরই পার্ট, এবং তার নতুন নাম রাখা হয়েছে আমরাবাদ টাইগার রিজার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে ভারতের এখন দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ। আগে ছিল সবচেয়ে বৃহত্তম ছিল হচ্ছে
নাগার্জুন সাগর শ্রীশৈলম সেটা এখনো রয়েছে, সেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, এবং দ্বিতীয় বৃহত্তম হিসাবে রয়েছে অমরাবাদ টাইগার রিজার্ভ। এটা পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে, অমরাবাদ টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটা, সম্প্রতি গঠিত নতুন টাইগার রিজার্ভটির নাম কি, আর একটা আসতে পারে অমরাবাদ টাইগার রিজার্ভ আসলে কোন অভয়ারণ্য বা সরি অভয়ারণ্য বলছি কোন টাইগার রিজার্ভ বা কোন ন্যাশনাল পার্কের অংশ। এরকম প্রশ্ন আসতে পারে। দেখো তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। এখানে সব লেখা আছে, নোটটা যখন হাতে করে পড়তে পারবে। বলো কারো কিছু বুঝতে অসুবিধা না হলে একটু হাত তুলে জানিয়ে দাও যে আমরা সব বুঝে গেছো। কোন টাইগার রিজার্ভের অন্তর্গত বললেন ম্যাম? ওটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ নাগার্জুন সাগর শ্রীশৈলম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের অংশ, এটাই এখনো প্রথম আছে। ম্যাম হুম বলছিলাম এই স্ক্রিনটা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, একদম লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে না একদম। লেখা স্পষ্ট দেখা যাচ্ছে না, বাকিটা কি বলছে? না। না স্যার ম্যাম। আচ্ছা, লেখাটা বাকিটা স্পষ্ট দেখা যাচ্ছে না। হতে পারে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হতে পারে, হয়তো যেহেতু এটা লাল কালিতে করা রয়েছে তাই জন্য হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না, কোনো চিন্তা নেই। এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনে যাও। ওটা লাইটের রিফ্লেকশন মনে হচ্ছে, লাইটটার রিফ্লেকশনটাই লাইটের রিফ্লেকশন হচ্ছে। আচ্ছা দেখছি আমরা, লাইটের রিফ্লেকশন দেখা যাক এটা ঠিক করে। এবার দেখা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ, ডান দিকটা অনেকটা পরিষ্কার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ম্যাম, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে ঠিক আছে। এবার যাই হোক তাহলে দেখা যাচ্ছে এখন এটা লাল কালি, তার সাথে হয়তো যেহেতু ঘরে লাইটটা জ্বলছে সেটা হয়তো কোনোভাবে রিফ্লেকশনে বোঝা যাচ্ছে না। পরের দিন থেকে আমরা এটাকে এই ওপরে যে কালিটা লেখা আছে সেই কালিটাতে লিখে আনবো, কোনো অসুবিধা নেই, যেহেতু এই নোটটা তৈরি হয়ে গেছিল তাই পড়া সম্ভব হয়নি। তো কারো কোনো কি বুঝতে অসুবিধা রয়েছে একটু বলো, যদি বুঝতে অসুবিধা না থাকে একটু হাত তুলে জানাও। ম্যাম এই টাইগার রিজার্ভটা তেলেঙ্গানা কুলন আর তেলেঙ্গানাতে রয়েছে, হ্যাঁ তেলেঙ্গানাতে রয়েছে। আর ওপরে আইবি এটা কি? আইভি কি বলতে আমি আইবিসি, আইবিসিএটাই তো হলো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে। সারা বিশ্বে যত দেশগুলোতে বিগ ক্যাট পাওয়া যায় তাদেরকে একটা চুক্তিতে ডেকেছে যে এই সমস্ত গুলোকে সংরক্ষণ করো, আমরা টাকা দিচ্ছি তোমরাও টাকা দাও, দিয়ে সংরক্ষণ করো যাতে এরা বাড়তে পারে। এটাই হচ্ছে আইবিসিএ। ওকে চলো। ম্যাম ভারত ছাড়া আরেকটা দেশের নাম বলে দিন যে এই বিগ ক্যাট অ্যালিয়েন্সের সঙ্গে যুক্ত হয়েছে ভারতের সঙ্গে। ভারতের সাথে আপাতত বিগ ক্যাট অ্যালায়েন্সে সাউথ আফ্রিকা আছে। ঠিক আছে, আচ্ছা এবার আমি চলে আসছি সিএ। ঠিক আছে, এটা নিয়ে একটুখানি আলোচনা করেছি, এটা বড় এটাও ইম্পর্টেন্ট টপিক। অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা হচ্ছে, ভাববে যে আমি যাই বলছি তাই ইম্পর্টেন্ট টপিক কেন বলছি, তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো শেষ নেই, সমুদ্র। আমি সেগুলোই তুলে 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 নিয়ে এসেছি যেগুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলো ইম্পর্টেন্ট টপিক আসতে পারে, যেটা ধরো সংবিধান রিলেটেড বা খেলাধুলা রিলেটেড বা এনভায়রনমেন্ট রিলেটেড, সেগুলো তাই জন্য এগুলো মোটামুটি প্রায় সবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি হয়েছে, আমরা আগে একটা সিটিজেনশিপ অ্যাক্ট ছিল, 1955 সালে একটা সিটিজেনশিপ অ্যাক্ট ছিল। তারপরে কি হলো না, এই সিটিজেনশিপ অ্যাক্টটাকে চেঞ্জ করতে হলো। তার কারণ কি, তার কারণ হচ্ছে না ভারত ছাড়াও পাশে যে বিভিন্ন প্রতিবেশী দেশগুলো রয়েছে, যেমন বাংলাদেশ, যেমন পাকিস্তান, যেমন আফগানিস্তান, সেখান থেকে বিভিন্ন মানুষ মাইগ্রেশন করে, যাদেরকে আমরা রিফিউজি বলি, যাদের ঘর বাড়ি ওইখানে এখানে চলে এসেছে, তারা এখানে এসে পড়ছে। ঠিক আছে, এবার ভারত সরকারের যে হিসেবে মিলছে না, তো তাদের কি করতে হবে, হয় নাগরিকত্ব দিতে হবে, নয় নাগরিকত্ব থেকে বঞ্চিত করে তাদেরকে আবার যেখান থেকে ছিল সেখানে পাঠাতে হবে, কিছু তো একটা করতে হবে। তো সেটাকে করবার জন্য আমাদের পার্লামেন্ট পাস করেছে হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে যে অ্যাক্টটা 1955 সালে হয়েছিল সেটাকে নতুন করে সংশোধন করে পাস করেছে 2019 সালে। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে 2014 সালের আগে অবধি যে সমস্ত সংখ্যালঘু, ঠিক আছে, সেই সংখ্যালঘুদের মধ্যে কারা করবে, সেই সংখ্যালঘুটা আমাদের দেশের রেসপেক্টে নয়, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের রেসপেক্টে যাওয়া সংখ্যালঘু, যেমন সেখানে সংখ্যালঘু হলে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে সমস্ত সংখ্যালঘু 2014
সালের আগে ভারতের যে মানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে, ভারতের সিটিজেনশিপ দেওয়া হবে, এটাই বলেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, তো এটার থেকে আমাদের যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে তখন এটা 2019 সালে পাস হলেও তখন এটা অ্যাপ্লাই হতে পারেনি, কারণ তখন কোভিড চলে আসে। এখন রিসেন্ট এটাকে অ্যাপ্লাই করেছে এবং আমাদের এটার ক্ষেত্রে ডেট ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ডেট। কবে পাস হয়েছে? 11ই ডিসেম্বর 2019 এবং অ্যাপ্লাই হতে চলেছে 11ই মার্চ 2024, হতে চলেছে না, হয়ে গেছে 11ই মার্চ 2024। ঠিক আছে, আমাদের এটা দেবে না যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। এবার বলতে পারো যে এটা সেটা আদৌ পরীক্ষায় কোশ্চেন আসবে, কারণ এটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে অত্যন্ত বিতর্কিত বিষয়। এখন যারা পশ্চিমবঙ্গ সরকারের বাদও অন্যান্য পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আসবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা দিলে অবশ্যই আসবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থেকে কোশ্চেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে এখান থেকে যে কোশ্চেনটা তোমরা আশা করতে পারো সেটা হচ্ছে সোজাসুজি ডেট তুলে প্রশ্ন। কবে এই আইনটা পাস হয়েছিল সেক্ষেত্রে 2019 নয়, 11ই ডিসেম্বরও মনে রাখতে হবে। এবং কবে থেকে এটা ইমপ্লিমেন্ট করা হয়? 11ই মার্চ 2024। আমি কি আইনটা বোঝাতে পারলাম? একটু হাত তুলে জানিয়ে দাও। ম্যাম কত সাল থেকে ইমপ্লিমেন্ট হয় একবার বলে দিন। 2024-এর 11ই মার্চ। সালের থেকেও ডেট বেশি ইম্পর্টেন্ট। 11ই মার্চ, ওকে ম্যাম। হ্যাঁ, সালের থেকেও ডেট বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলো। আচ্ছা, এখানে আরেকটা খবর রয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটার লাইনটা পড়বেন, এই লাইনটা একটু কেটে দিলাম। এখানে দেখো ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, ঠিক আছে, BWFS ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের খেলা হয়। ঠিক আছে, তার যে ফ্রেঞ্চ ওপেনের খেলা হয়েছিল সেখানে 2024 সালে মেন্স ডাবলে কারা কারা মেডেল পেয়েছিল? সাত্বিক সিরাজ, রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি। এবার এখান থেকে আমাদের পরীক্ষায় কি কোশ্চেন আসবে? 2025 সালে কেউ মেডেল টেডেল পায়নি, তাই হিসাবে 2024 সালে এদের নামটা আমাকে মনে রাখতে হবে, কারণ আসতে পারে। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা বলে, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেলি সিজিএল হলে 1 বছর টার্গেট করে, কিন্তু অনেক সময় যখন এদের মেন্স গুলো হয় তখন 2-3 বছরে তো তুলে দেয়। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে বিগত 1.5 বছর থেকে 2 বছর অব্দি যায়। এখন যদি পরীক্ষা আমাদের সেপ্টেম্বরে হয়ে যেত বা অক্টোবরে ফার্স্টে, তাহলেও 1.5 বছর অব্দি ছিল। বাট পরীক্ষা যদি নভেম্বর ডিসেম্বরে চলে যায় তো সেক্ষেত্রে তোমাদের 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মনে রাখতে হবে। এবং সেই হিসাবে যেহেতু আমাদের এই ফ্রেঞ্চ ওপেন 2025-এ কোনো ভারতীয় কিছুই মেডেল পায়নি, তো সেই হিসাবে লাস্ট 2024-এর এই চিরাগকে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, চিরাগ শেট্টি আর রাঙ্কি রেড্ডি, এরা দুজন এই কারণে ইম্পর্টেন্ট, তার কারণ এরা 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পায়। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পায়। তোমরা জানো মেজর ধ্যানচাঁদকে? মেজর ধ্যানচাঁদ হচ্ছে আমাদের ভারতের হকির জাদুকর, তাই তো? ভারতের হকির জাদুকর কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদকে। তো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন যে পুরস্কারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার হাইয়েস্ট সম্মান খেলার দিক থেকে। 2024 সালে পেয়েছে চিরাগ শেট্টি এবং রাঙ্কি রেড্ডি। ঠিক আছে, এই দুজনের নাম মনে রাখতে হবে তোমাকে। এখানে এটা এইভাবে পরীক্ষার প্রশ্ন খুব কম দেবে যে ফ্রেঞ্চ ওপেনে ব্যাডমিন্টনে কে পুরস্কার পেয়েছে, তার থেকে বেশি এটা ইম্পর্টেন্ট 2024 সালে নিচের কোন খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে পুরস্কৃত হয়। তো সেই হিসাবে রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি। বোঝা গেছে? কেউ একজন কিছু মেসেজ পড়তো, কিন্তু এই মুহূর্তে মেসেজ আমি পড়তে পারবো বলে মনে হয় না। দেখছি লাল রঙের লেখা কালার এখনো দেখতে অসুবিধা হচ্ছে, পরের দিন থেকে চেঞ্জ করে দেবো, আজকে ইয়েলো করে দেবো, সে আমার মাথায় আছে। আজকে তো করা সম্ভব না, পরের দিন থেকে করে দেবো। বাকিরা বলো কিছু বুঝতে অসুবিধা? আদারওয়াইজ এই নোটটা পুরো লেখা অবস্থায় পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ওকে ম্যাম, ওটা কি আছে? সাত্বিক সিরাজ, ওর আমার সাথে সাত্বিক সিরাজ রাঙ্কি রেড্ডি, সাত্বিক সিরাজ রাঙ্কি রেড্ডি। হ্যাঁ, ইনি কে ছিলেন ম্যাম? ইনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন, না এখনো বেঁচে আছেন। বোঝা গেছে? বাকিটা হাতসল চটপট। আমি তাহলে পরের পেজে চলে যাবো, আমাদের অনেক পেজ আছে।
এত কম হাত কেন? ক্লাসে 30 জন বসে আছে, 3 জন হাত তুলছে। ওকে, চলো। ম্যাম আমার দেখতে অসুবিধা হচ্ছে, শেখ ফারুক খান। ওকে, তোমাকে আমি বলি, আজকে হতে পারে অসুবিধা হচ্ছে এই লাল কালারটার জন্য, কারণ লাল কালারটা হয়তো দূরে ক্যামেরায় ঠিকঠাক আসছে না। আমি এটা পরের দিন থেকে হলুদ কালার করে নিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না। আজকে শুধু তুমি আমার কথা মন দিয়ে শোনো, আমি যেটা বলছি সেটা তোমার কানে ঢুকুক। এই চিরাগ শেট্টি, রামটি রেড্ডি, ঠিক আছে, এই যে নামগুলো আমি বলছি আমি তোমার কানে ঢুকুক, যাতে তুমি যখন নোটটা করবে সেই নোটটাকে তোমার অ্যালেন না মনে হয়, ঠিক আছে? তো তোমার যাতে সেটা অ্যাটলিস্ট ফ্যামিলিয়ার লাগে। হ্যাঁ, তো সেই জন্য তুমি আমার কথাগুলো অ্যাটলিস্ট শোনো। চলো আমি স্টার্ট করছি পরেরটা। আমার নতুন স্পেস বোর্ড খোলা হচ্ছে মানে খোলা হয়েছে, সেটা আমার নাম কি? কুলশেখর যা কালিটা আবার চেঞ্জ হচ্ছে, কুলশেখরপট্টিনম স্পেস বোর্ড। কোথায় খোলা হয়েছে? তামিলনাড়ুতে, ঠিক আছে। আচ্ছা, এবার বলি স্পেস বোর্ড খোলার উদ্দেশ্যটা কি। স্পেস বোর্ড খোলার উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য। স্পেস বোর্ড থেকে কি করা হয়? স্যাটেলাইট ছাড়া হয়। শুধুই কি স্যাটেলাইট ছাড়া হয় না, আরো অনেক কাজ করা হয়, ঠিক আছে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য মোটেই ইম্পর্টেন্ট নয়। শুধুমাত্র স্যাটেলাইট ছাড়া আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই বললাম স্পেস বোর্ড থেকে স্যাটেলাইট ছাড়া। আমাদের আগে একটা স্পেস বোর্ড ছিল, আমাদের ইন্ডিয়ার যে ফার্স্ট স্পেস বোর্ড, তার নাম কি ছিল? সতীশ ধাওয়ান। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে শ্রীহরিকোটাতে। শ্রীহরিকোটাতে। শ্রীহরিকোটাটা কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশ। এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1971 সালে, ঠিক আছে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার 1971 সালে প্রতিষ্ঠা হয়। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফার্স্ট স্পেস সেন্টার। সেকেন্ড স্পেস সেন্টার হচ্ছে কুলশেখরপট্টিনম স্পেস সেন্টার, যেটা তামিলনাড়ুতে করা হয়েছে। কাজ কি? কাজ হচ্ছে এখান থেকে আমরা প্রতি বছর স্যাটেলাইট ছাড়বো। কম করে 24টা স্যাটেলাইট এখান থেকে ছাড়া যাবে। এখানে লেখা আছে, হ্যাঁ, এই যে কম করে 24টা স্যাটেলাইট এখান থেকে ছাড়া যাবে। এবং তার জন্য আমরা ইউজ করবো কি? SSLV, স্মল স্যাটেলাইট লঞ্চিং ভেহিকল। ও আছে, এখানে লেখাই ছিল সতীশ ধাওয়ান স্পেস সেন্টার 1971। এটা রয়েছে শ্রীহরিকোটাতে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে। আচ্ছা, আমি এখান থেকে বলি এখান থেকে কি কোশ্চেন আসছে, সেটা হচ্ছে সম্প্রতি উদ্বোধন করা ভারতের দ্বিতীয় স্পেস পোর্ট বা স্পেস সেন্টারটির নাম কি? এটা ইম্পর্টেন্ট। কুলশেখরপট্টিনম স্পেস সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? সেটাও ইম্পর্টেন্ট। তামিলনাড়ু, যেহেতু প্রচুর খবরে আছে, তামিলনাড়ুর CM MK স্টালিন, সেটা ইম্পর্টেন্ট। আর একটা আসতে পারে, সেটা হচ্ছে SSLV দিয়ে প্রশ্ন। সেটা হচ্ছে SSLV পুরো কথাটি কি? দেখবে আমাদের এরকম অনেক কোশ্চেন আছে, সেটা হচ্ছে কোনো একটা ওয়ার্ড দেয়, তার পুরো কথা লিখতে দেয়, ঠিক আছে। আমরা ভেবে পাই না যে এটা স্ট্র্যাটেজিক্যাল পার্ট, কোথা থেকে পড়বো, এটা কোথা থেকে হবে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেয় এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ঠিক আছে। এই যে SSLV, এই SSLV কিন্তু পুরো কথা আসতেই পারে। সেটা হচ্ছে স্মল স্যাটেলাইট লঞ্চিং ভেহিকল, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের SSLV। আমি কি এতটা বোঝাতে পারলাম? একটু হাত তুলে জানাও। ওকে, আচ্ছা, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে, এটার নাম মনে রাখবে, চাকসু। এটা জাস্ট নাম মনে রাখবে, এটা সম্পর্কে বেশি ডিটেল জানার দরকার নেই। সেটা হচ্ছে চাকসু কি এবং চাকসুটা কে লঞ্চ করেছে। চাকসু লঞ্চ করেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। কেন লঞ্চ করেছে? চাকসু লঞ্চ করার কারণ হচ্ছে আমাদের সাথে ফ্রড হয়। এয়ারটেল দেখবে একটা নতুন অ্যাড লঞ্চ করেছে যে কোনো একটা যদি ফ্রড মেসেজ আসে, এয়ারটেল নাকি সেটাকে নিজেই ব্লক করে দেবে, ঠিক আছে। কিন্তু আমাদের সাথে যদি ফ্রড হয়ে যায়, তাহলে আমরা কোথায় গিয়ে কমপ্লেন করবো? আমাদের সাথে ধরো KYC নিয়ে ফ্রড হয়ে গেল, ব্যাংকের ATM নিয়ে, ব্যাংকের নাম্বার নিয়ে, ফোন নাম্বার নিয়ে, কিছু একটা নিয়ে আমাদের সাথে ধরো ফ্রড হয়ে গেল, তখন আমরা কোথায় যাব? তো এই ফ্রডটাকে রুখবার জন্য আমাদের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন লঞ্চ করেছে চাকসু, ঠিক আছে।
আমাদের জাস্ট এটাই মনে রাখতে হবে যে চাকসু হচ্ছে বিভিন্ন ফ্রড, স্ক্যাম এগুলোকে রোধ করবার জন্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের একটা প্রচেষ্টা, যেটা আমাদের ভারতের সঞ্চারসাথী ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের নাম মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবেন যে স্ক্যাম রোধ করবার জন্য চালু হয়েছে চাকসু। বোঝা গেছে? বোঝা গেলে একটু হাত তুলে দাও, দিলে আমরা পরের খবরটায় যাই। ওকে, এটা দরকার জিআই ট্যাগ, ঠিক আছে? জিআই ট্যাগ কারা কারা পায় আগে ফার্স্টে বলি, জিআই ট্যাগ কারা পায়? সবাই পায় না। কোনো একটা জায়গার যদি কোনো একটা জিনিস এতটাই বিখ্যাত হয় যে সে সেই জায়গার পুরো কালচার এবং ট্র্যাডিশনকে মানে দেখাতে পারে, ঠিক আছে? যদি সে সেই জায়গার পুরো কালচার এবং তার ট্র্যাডিশনকে দেখাতে পারে, তখন তাকে জিআই ট্যাগ বা জিওলজিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, হ্যাঁ, বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, যাই বর্ণনা করে সেটা দেওয়া হয়, ঠিক আছে? সেটা দেওয়া হয়েছে কোথায় না ওড়িশার কটকের রূপা তারকাশি। রূপা তারকাশি জিনিসটা কি? রূপা তারকাশি হচ্ছে রূপো দিয়ে তৈরি খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, যেমন রূপো দিয়ে তৈরি করা খুব সুন্দর সূক্ষ্ম গয়না হতে পারে, বা এরকম কোনো রকম ফিগার হতে পারে, বা রূপো দিয়ে তৈরি করা কোনো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, মানে সূক্ষ্ম সূক্ষ্ম রূপোর কাজ। এটার জন্য ওড়িশার কটক কি হয়েছে না আমাদের সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে, ঠিক আছে? এছাড়া আরেকজন জিআই ট্যাগ পেয়েছে, যেটা হচ্ছে আমাদের বাংলার মসলিন, ঠিক আছে? আমাদের বাংলার মসলিন স্পেশালি বর্ধমান, হ্যাঁ, বর্ধমানের যে কাটোয়ার মসলিন কিন্তু ভীষণ বিখ্যাত, ঠিক আছে? কাটোয়ার মসলিন কিন্তু খুব বিখ্যাত, পরীক্ষা দিতেই পারে কাটোয়া প্লাস পশ্চিম বর্ধমান, পরীক্ষায় দিতেই পারে। ম্যাম কাটোয়া তো পূর্ব বর্ধমানে অবস্থিত। হ্যাঁ, কাটোয়া পূর্ব বর্ধমানে অবস্থিত, আমি জানি। বর্ধমান এর জন্য পুরো আগে একসাথে বললাম। কাটোয়া হচ্ছে পূর্ব বর্ধমান, কাটোয়ার সাথে পশ্চিম বর্ধমানে রয়েছে। এরা খুব ইম্পর্টেন্ট। এখানকার মসলিনটা এখন ভীষণ দাঁড়িয়েছে, তার কারণ হচ্ছে আমাদের এই যে মসলিনটা জিআই ট্যাগ পাওয়ার সাথে সাথে এখন সারা বিশ্বে আমদানি করা শুরু হয়েছে। তো যদি আমাদেরকে পরীক্ষার প্রশ্ন দেয় যে বাংলার নিচের কোন অংশের মসলিন সারা বিশ্বে রপ্তানি করা হয়, তখন তোমাকে বর্ধমান দিয়েও দিতে পারে, তোমাকে কাটোয়া দিয়েও দিতে পারে, তোমাকে পশ্চিম বর্ধমান দিয়েও দিতে পারে। বাট পশ্চিম বর্ধমানের যে মসলিন সেটা এখনো বিশ্বে অতটাও রপ্তানি করা হয় না, বাট পূর্ব বর্ধমানের কাটোয়ার যে মসলিন সেটা এখন সারা বিশ্বে প্রচুর প্রচুর পরিমাণে রপ্তানি করা হয়। মানে ওগুলো মানে ভীষণ হিউজ কস্টলি শাড়ি তৈরি করা হয়, মানে ধরো একটা একটা শাড়ি তোমার 1.5-2 লাখ টাকা লাগে সেই শাড়িগুলোকে তৈরি করতে, এবং সেই শাড়িগুলোর যে মার্কেট প্রাইস কম করে এক একটা শাড়ির দাম হয়তো 14 লাখ, 15 লাখ, 16 লাখ। এই শাড়িগুলো বিদেশে যায় এবং বিদেশের বিভিন্ন বড় বড় যে এলিগেন্ট পার্সন রয়েছে তারা পরে। এই শাড়িগুলোর মধ্যে রামায়ণ, মহাভারত, বিভিন্ন ট্র্যাডিশন, গল্প কথা সেগুলোকে কাজ করা হয়, এবং তারপর সেই শাড়ির দাম 40 লাখ, 50 লাখ এরকম দাঁড়ায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? তার সাথে ত্রিপুরার রিজা টেক্সটাইল, আসামের মাধুলি মাছ এবং বিহারের মির্চা রাইস সবকটা ইম্পর্টেন্ট, কোনটা দেবে বলা যায় না। মাছ দিলে মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মাছ রয়েছে, তাই না? আমাদের পশ্চিমবঙ্গে যে ছৌ নাচ হয় তার জন্য আমরা মুখোশ তৈরি করি। পুরুলিয়া সেই মুখোশ তৈরি করার জন্য অত্যন্ত বিখ্যাত, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে ছৌ নাচ বা তার যে মুখোশ সেটা কিন্তু কোনোটাই জিআই ট্যাগ পায়নি, পেয়েছে আসামের মাধুলি মাছ। তো এটা দিয়ে কিন্তু আমাদের কনফিউজ করতেই পারে যে মাছ সম্প্রতি কোথাকার মাছ বা মুখোশ জিআই ট্যাগ পেয়েছে, যেখানে আসামের সাথে সাথে পশ্চিমবঙ্গ দিতেই পারে, এবং আমাদের এখানে ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকেই থাকে, ঠিক আছে? ত্রিপুরার রিজা টেক্সটাইল, ত্রিপুরার রিজা টেক্সটাইলটা সম্প্রতি যেটা পেয়েছে এটা সম্পর্কে একটু জেনে রাখো যে ত্রিপুরার রিজা টেক্সটাইলটা কি। অনেকটা বলতে পারো আমাদের এখানে গামছার মতো, বাট গামছার থেকে দেখতে অনেকটাই উন্নত। গামছার মতো মেশিনে নয়, এটা এখনো হ্যান্ড ডুবেন, ওটা হাতে বানায়, এবং ওখানে এটা জেনারেলি মেয়েরাই করে থাকে। মেয়েরা ওখানে গরিমা পুজো হয়, সেই গরিমা পুজোর সময় এগুলো করে থাকে। রিজা বলে একটা ট্রাইব আছে, সেই ট্রাইবরা জেনারেলি এটা তৈরি করে, এবং পরে এছাড়া বাকি ত্রিপুরার বাকি যত ট্রাইব আছে তারাও এইটাকে ইউজ করে, ঠিক আছে? তারপরে ত্রিপুরার মেয়েদের 12 থেকে 14 বছর বয়স হলে একটা রিজা শর্মানি বলে অনুষ্ঠান করা হয়, এবং সেই অনুষ্ঠান করার মাধ্যমে তাদেরকে এই রিজার যে ড্রেসটা রয়েছে, মানে সোজা কথা একটা বলতে গেলে
উত্তরীয় টাইপের, ঠিক আছে, এটা পরিয়ে দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি মেয়েদের ওপরে পরার একটা বস্ত্র, কিন্তু ছেলেরাও পরতে পারে। একটু গামছার বড়, কিন্তু হ্যান্ড ওপেন হয় এবং দেখতে বেশ সুন্দর হয়। এটাই হচ্ছে আমাদের রিজা, ঠিক আছে, উড়িষ্যার, এই সরি ত্রিপুরার। ত্রিপুরার কারেন্ট সিএম কে আছে, কে বলবে? ত্রিপুরার কারেন্ট সিএম কে আছে বলো? কেউ তো বলো। মানিক সাহা। খবর রাখতে হবে তো, ভালো করে পড়ো। বলো কার কথা অসুবিধা? সবাই বুঝতে পেরেছে? ওকে, আচ্ছা। এখানে প্রথমে রয়েছে মেরা ভারত মেরা পরিবার। এটা পশ্চিমবঙ্গের রেসপেক্টে বলবো যে জাস্ট এটাকে রিডিং করো, আর কিছুই না। অপারেশন বন্দে ভারতটা কি হয়েছিল? করোনার সময় ভারতের মানুষকে ফিরিয়ে আনা হয়। অপারেশন রাহাত ইয়ামেনের সময় ভারতের ওখানে আটকে যারা পড়েছিল ভারতীয় তাদের আনা হয়। অপারেশন গঙ্গা যেমন রাশিয়া ইউক্রেনের কিছুদিন আগে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় সেখানকার মানুষদের ফিরিয়ে আনা হয়। অপারেশন দোস্ত হচ্ছে তুর্কি সিরিয়ার ভূমিকম্পের সময় মানুষদেরকে ফিরিয়ে আনা হয়। অপারেশন দেবী শক্তি হচ্ছে আফগানিস্তান থেকে ভারতীয়দেরকে ফিরিয়ে আনা হয়। খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট এখানে পড়বে। অ্যাকচুয়ালি যেহেতু এটা পশ্চিমবঙ্গের পরীক্ষা, তো পশ্চিমবঙ্গের পরীক্ষা হিসেবে বলতে পারি না, এখান থেকে খুব বিরাট কিছু কোশ্চেন আসবে। রাশিয়া ইউক্রেনের এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, যেহেতু রাশিয়া ইউক্রেনের খুব আগে কিছুদিন আগে যুদ্ধ লেগেছিল। রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি একটু বলো দেখি? কে বলবে? হ্যাঁ, পুতিন, ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন। আচ্ছা, ভ্লাদিমির পুতিন 2024 সালে আবার এসছে রাশিয়াতে জিতে, ঠিক আছে। 2024 সালে আবার এসছে রাশিয়াতে জিতে। এটা ওর 5th টাইম। এটা কিন্তু মনে রাখবে, এটা মনে রাখবে যে এটা ওর কততম সময়, 5th টাইম। রাশিয়াতে 5th টাইম আবার প্রেসিডেন্ট হিসেবে আসবে ভ্লাদিমির পুতিন। ওকে, কারণ এটা তোমার দেওয়ার চান্স খুব কম যে রাশিয়ার প্রেসিডেন্ট কে, কিন্তু এটা দেওয়ার চান্স খুব বেশি যে ভ্লাদিমির পুতিন রাশিয়ার যে প্রেসিডেন্ট, তিনি এখন কততম বার জিতের বা প্রেসিডেন্টের পদ জিতে আসেন 2024 সালে, সেটা হচ্ছে উনি 5ম বার। টানা 5 বার ধরে উনি ওখানকার রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, ঠিক আছে। তো এই হিসাবে ভ্লাদিমির পুতিন খুব ইম্পর্টেন্ট। রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো। ক্যাপিটাল ক্যাপিটাল হচ্ছে মস্কো। কারেন্সি কে বলবে? রাশিয়ান কারেন্সি কি গো? কে বলবে বলো? কারেন্সি বলো। রুবেল। ওকে, আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? দেখো, বোঝাতে পারলে একটু হাত তুলে জানো। ওকে, আচ্ছা, রিজা টেক্সটাইল এখানে আবার চলে এসেছে, তো আমরা রিজা টেক্সটাইলটাকে কেটে নিলাম, এটা আমাদের পড়বার দরকার নেই, আগের পেজে ছিল অলরেডি। চলে আসবে আইএনএস জটায়ু। আইএনএস জটায়ু কথার অর্থ কি? আইএনএস হচ্ছে ইন্ডিয়ান নেভাল সিস্টেমকে বোঝাতে ইউজ করা হয় আইএনএস। আচ্ছা, জেনারেলি পশ্চিমবঙ্গ সরকারের যে বিগত বছরের পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যদি কোশ্চেন আমরা দেখি, দেখা যাচ্ছে যে যুদ্ধ বিগ্রহ ডিফেন্স থেকে সেরকম কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে। তো এই জন্য আমরা জেনারেলি যুদ্ধ বিগ্রহ থেকে যে কোশ্চেন গুলো হওয়ার, যেমন ডিফেন্সে অগ্নি 5 কে লঞ্চ করলো বা কোথায় কোন এক্সারসাইজ হলো, এই টাইপের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সেগুলো কিন্তু এখানে রাখিনি, ঠিক আছে। যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি আমাদের মেইন টার্গেট, সেই জন্য আমরা এখানে রাখিনি। কিন্তু একটা এখানে আমি রেখেছি, তার কারণ হচ্ছে
আইএনএস জটায়ু যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা নেভাল বেস। এটা ঠিক যুদ্ধের ক্ষেত্র হিসাবে বলা সম্ভব নয়, এটা আমাদের একটা নিউ নেভাল বেস, যেটা আমাদের আগে একটা নেভাল ডিটাচমেন্ট ছিল। মনে রাখবে নেভাল বেস কিরকম হয়, এই যে এইরকম হয় দেখতে নেভাল বেস। এখানে এরকম প্রচুর নেভির যে যুদ্ধ জাহাজ সেগুলো থাকে, প্লাস এখানে যে নেভির বড় বড় অফিসার তারা থাকে, এখানে নেভির পুরো হাসপাতাল রয়েছে, হ্যাঁ পুরো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তো সমস্ত কিছু নিয়ে একটা জায়গা তৈরি করা হয়, সেই জায়গাটাকে আমরা বলি নেভাল বেস। আমাদের সমস্ত জায়গায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নেভাল বেস রয়েছে, লাক্ষাদ্বীপে নেভাল বেস রয়েছে, এখানে আমাদের যে বিশাখাপত্তনম পোর্ট ওখানে নেভাল বেস রয়েছে, কারণ রাখতেই হয়, সব জায়গায় যুদ্ধ জাহাজ মোতায়েন রাখতেই হয়। তো এবং সেইখানকার নেভিকে সবসময় সেখানের জন্য তৈরি থাকতেই হয়। তো আমাদের যে নতুন লাক্ষাদ্বীপে একটা তৈরি করা হয়েছে, অ্যাকচুয়ালি লাক্ষাদ্বীপে আগে ছিল, লাক্ষাদ্বীপে 2012 সালে কাভারাস্তিতে একটা ছিল যার নাম হচ্ছে আইএনএস দ্বীপরক্ষক। ঠিক আছে, আইএনএস দ্বীপরক্ষক অলরেডি একটা ছিল, এটা হচ্ছে লাক্ষাদ্বীপের সবচেয়ে পুরনো প্রথম নাভাল বেস। এরপরে এখন নতুন তৈরি করা হয়েছে, সেটা আগে 1980 সালে তৈরি করা ছিল, জাস্ট একটা নেভাল ডিটাচমেন্ট ইউনিট হিসাবে ছিল আইএনএস জটায়ু, যেটাকে সম্প্রতি নেভাল বেস বানানো হয়েছে। এখান থেকে যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ সম্পর্কে। আমার মনে হয় এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ কথার অর্থ লক্ষদ্বীপ, কিন্তু টোটাল এখানে দ্বীপ কটা রয়েছে? টোটাল দ্বীপ রয়েছে এখানে 36টা। টোটাল দ্বীপ রয়েছে 36টা। তার মধ্যে বাসযোগ্য দ্বীপ কটা রয়েছে? বাসযোগ্য দ্বীপ রয়েছে টোটাল 11টা। ঠিক আছে, এর মধ্যে লাক্ষাদ্বীপের রাজধানী কোনটা? ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে কাভারাত্রি। ঠিক আছে, আর একদম সাউদার্ন মোস্ট, লাক্ষাদ্বীপের একদম সাউদার্ন আইল্যান্ড, মানে একদম দক্ষিণতম যে দ্বীপটা রয়েছে সেটাই হচ্ছে মিনিকয়। এই মিনিকয়টি এখন তৈরি করা হয়েছে আইএনএস জটায়ু। তাহলে লাক্ষাদ্বীপের সম্পর্কে মনে রাখবে, লাক্ষাদ্বীপে টোটাল 36টা দ্বীপ রয়েছে, যার মধ্যে 11টা বাসযোগ্য। তার রাজধানী হচ্ছে কাভারাত্রি, এবং তার একদম সাউদার্ন মোস্ট যে অ্যাটল, অ্যাকচুয়ালি এগুলোকে তো দ্বীপ বলা যায় না, এগুলোকে বলে অ্যাটল, তো সেটা হচ্ছে মিনিকয়। ঠিক আছে, তো আমাদের পরীক্ষায় কোশ্চেন দিলে লাক্ষাদ্বীপ সম্পর্কে কোশ্চেন দিতেই পারে। আদারওয়াইজ আমার মনে হয় না আইএনএস জটায়ু আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষা হিসেবে ততটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো এটা বুঝতে পেরেছো কিনা, বলো বোঝা গেছে কিনা। বাকিরা হাত তোলো, এতজন ক্লাসে থেকে যদি একজন দুজন হাত তোলো, আমি কি করে বুঝবো বাকিরা বুঝতে পারছে পারছে না? দ্বিতীয় কি এটা নেতান নেভাল বেস, নেভাল বেস কাভারাত্রিতে অবস্থিত? কাভারাত্রিতে অবস্থিত প্রথমটা, দ্বিতীয়টা আমাদের আইএনএস জটায়ু তৈরি করা হলো মিনিকয়তে। নেভাল বেস হচ্ছে একটা জায়গা যেখানে যুদ্ধ জাহাজ থাকে, প্লাস নেভির লোকেরা থাকে, তাদের সেখানে ট্রেনিং করা হয়, তাদের সেখানে থাকার ব্যবস্থা রয়েছে, হাসপাতাল রয়েছে। ওকে, সরি। আচ্ছা, এই খবরটা পড়বে, কারণ নারীদের নিয়ে যেখানেই কোনো কিছু একটা হচ্ছে সেটা জিনিসটা আমাদের মনে রাখা খুব প্রয়োজন হয়ে পড়ছে। দেখো, আমরা বিআরও নাম জানি, বিআরও, বিআরও কি? বর্ডার রোড অর্গানাইজেশন, বর্ডার রোড অর্গানাইজেশন। ঠিক আছে, এবার দেখো এরা কি কাজ করেছে। বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও 1960 সালে তৈরি হয়, 1960 সালে তৈরি হয়, এটাও মনে রাখবে। 1960 সালে তৈরি হয় বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে ভারতের যে বর্ডার জায়গাগুলো রয়েছে সেই সব জায়গায় রাস্তা তৈরি করা, যেমন কাশ্মীর, যেমন উত্তর পূর্ব ভারত, যেমন আফগানিস্তানের সীমান্ত, পশ্চিম ভারত, উত্তর পশ্চিম ভারত, যেখানে আমাদের সঙ্গে প্রতিবেশী দেশ রয়েছে, নিচে তো পেনিনসুলা, সেখানে তো সমুদ্র রয়েছে, কিন্তু যেখানে আমাদের প্রতিবেশী দেশ রয়েছে
সেখানে রাস্তা তৈরি করার দায়িত্ব যার হাতে রয়েছে সেটা হচ্ছে বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশন। 1960 সালে তৈরি হয়, এটা ইন্ডিয়ান আর্মি তারই একটা সংস্থা বলতে পারো। এবং আর্মিতে যারা থাকে তারাই এখানে থাকে এবং তারা রাস্তা তৈরি করে, এবং যদি যুদ্ধ লাগে বিআরও যারা রয়েছে তারা গিয়ে আর্মিতে যোগদান করে এবং তারা যুদ্ধও করে। খবর এসছে কেন? কারণ লাদাখে একটা রাস্তা তৈরি হয়েছে যেটা বিশ্বের হাইয়েস্ট মোটরেবল রোড, মানে বিশ্বের উচ্চতম গাড়ি চলাচলের একটা রাস্তা বিআরও তৈরি করেছে লাদাখে। ঠিক আছে, লিকারু থেকে ফুকুচে পর্যন্ত জায়গাটার নাম মনে রাখার দরকার নেই, শুধু এটুকু মনে রাখো লাদাখে বিশ্বের সর্বোচ্চতম বা হাইয়েস্ট মোটরেবল রোড তৈরি করেছে বিআরও। এবং এই বিআরও যে রাস্তাটা তৈরি করেছে, এই রাস্তাটা তৈরি করেছে সম্পূর্ণভাবে মহিলা অফিসারদের দায়িত্বে। ঠিক আছে, মানে এই জায়গাটা পুরো অবজারভেশন এবং এই জায়গাটার পুরো দায়িত্বে ছিল এখানকার ফিমেল টিম। ঠিক আছে, এবং এটার নাম হচ্ছে প্রজেক্ট হিমাঙ্কো। প্রজেক্ট হিমাঙ্কো এই নামটাও আমাদের মনে রাখা দরকার। এবং যিনি এর দায়িত্বে ছিলেন তার নাম হচ্ছে কর্নেল পনু ডোমি, যিনি অরুণাচল প্রদেশ থেকে কর্নেল পনু ডোমি, উনি এর দায়িত্বে ছিলেন প্রজেক্ট হিমাঙ্কো। ওনার দায়িত্বে মহিলা বাহিনীর নেতৃত্বে এখানে বিআরও সর্বপ্রথম ওয়ার্ল্ড হাইস্ট রোড তৈরি করে, যেটা মোটরেবল রোড লাদাখে। ঠিক আছে, আচ্ছা অরুণাচল প্রদেশ আমাদের খুব ইম্পর্টেন্ট। অরুণাচল প্রদেশ আমাদের এখন প্রায় খবরে থাকে, নর্থ ইস্টের এমন একটা কান্ট্রি যেখানে প্রায় স্টেট যেখানে প্রায় ঝামেলা চলে। প্রায় আমরা দেখি ওখানে বিভিন্ন রকম এমার্জেন্সি এবং বিভিন্ন রকম রুল অ্যাপ্লাই করা হয়। তাছাড়াও অরুণাচল প্রদেশ এখন অনেক উন্নত করছে এবং ওখানে অনেক প্রজেক্ট করা হচ্ছে, তো সেই হিসাবে অরুণাচল প্রদেশ খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে অরুণাচল প্রদেশের সিএম এর নাম হচ্ছে পেমা খান্ডু। আচ্ছা, কারো যদি কিছু বুঝতে অসুবিধা হয়। ম্যাম লাদাখের নিকারো থেকে ফুকু আছে কি? লিকারু থেকে ফুকুচে পর্যন্ত বিআরও বিআরও মনে রাখবে। এখান থেকে যেটা মনে রাখবে সেটা হচ্ছে বিআরও রাস্তাটা তৈরি করেছে, যেটা 1960 সালে তৈরি হয়েছিল। রাস্তাটা তৈরি হয়েছে প্রজেক্ট হিমাঙ্কোর আন্ডারে, তৈরি করেছে মহিলারা। দ্যাট ওয়ার্ল্ড হাইস্ট মোটরেবল রোড। এর থেকে বেশি কিছু মনে রাখার দরকার নেই। বাকিরা ওকে, আমরা পরেরটা চলে যাচ্ছি। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স জিনিসটা কি? ভারতের নরেন্দ্র মোদী তো বলেছে যে জীবাশ্ম জ্বালানি তো অনেক ব্যবহার হয়েছে, প্লাস ভারত জীবাশ্ম জ্বালানি হিসাবে স্পেশালি পেট্রোলিয়াম বাইরের দেশ থেকে যে আমদানি করে তাতে ভারতের প্রচুর পরিমাণ একটা খরচ হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে যে এবার আমরা সোলারের দিকে যাবে। ঠিক আছে, এই জন্য হর ঘর মুফট বিজলি যোজনা, যেটা পিএম সূর্য ঘর যোজনা, সেটাও লঞ্চ করেছে। সেখানে ৭৫,০০০ কোটি টাকা ইনভেস্ট করেছে। তো এই সোলারের জন্য সে সারা পৃথিবীতে ডাক দিয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স করার জন্য। ঠিক আছে, এটা নরেন্দ্র মোদী বানিয়েছিল 2015 সালে। মনে রাখবে 2015 সালে নরেন্দ্র মোদী এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স করে। এর যে হেডকোয়ার্টার সেটা রয়েছে হরিয়ানাতে। আর কে সিং রয়েছে প্রেসিডেন্ট। এগুলো আমার মনে হয় মনে রাখার দরকার নেই, বাট রিসেন্ট যে দেশগুলো যোগদান করেছে, ঠিক আছে, একজন হচ্ছে পানামা আর একজন হচ্ছে মাল্টা। পানামা হচ্ছে একটি আমেরিকান কান্ট্রি এবং মাল্টা হচ্ছে একটি ইউরোপিয়ান কান্ট্রি। দুজন রিসেন্ট যোগদান করেছে। তার মধ্যে 97তম হিসাবে পানামা এবং 119তম হিসাবে হচ্ছে মাল্টা। এবার বলবেন যে কি করে হচ্ছে, তার কারণ হচ্ছে পানামা, দেখো পানামা হচ্ছে অফিসিয়াল মেম্বার। অফিসিয়াল মানে হচ্ছে যেটা কাগজপত্রের সাহায্যে যে মেম্বারশিপ নেওয়া হয়, যেখানে ডিলিংস থাকে সমস্ত কিছু, সেটাকে বলা হয় অফিসিয়াল মেম্বার, যেটা নিয়েছে পানামা, সম্প্রতি নিয়েছে। আর যে মাল্টা রয়েছে, মাল্টা এখনো অফিসিয়াল মেম্বার হয়নি, জাস্ট মৌখিক চুক্তি অনুসারে মেম্বার হয়েছে। তো মৌখিক চুক্তি অনুসারে সর্বশেষ মাল্টা যুক্ত হয়েছে, একটি ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি দেশ হচ্ছে পানামা, যে অফিসিয়ালি ভারতের সাথে যুক্ত হয়েছে। বলো কোথায় বুঝতে অসুবিধা? ম্যাম ওই 17তম অফিসিয়াল মেম্বারটা কি? পানামা? 17 নয়, 97। হ্যাঁ, পানামা। আচ্ছা, আর 119টা কত বড়? মাল্টা।
নোটে সব লেখা আছে, যদি বুঝতে অসুবিধা থাকে বলো। কারো কিছু বুঝতে অসুবিধা? বাকিরা হাত তোলো, যাতে আমার বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, এবার যার কথা আমরা আসছি সেটা হচ্ছে সুধামূর্তি। ঠিক আছে, সুধামূর্তি। সুধামূর্তি আমাদের পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ইনফোসিস। ইনফোসিসের যে ফাউন্ডার তিনি হচ্ছেন নারায়ণ মূর্তি, ওনার হাজবেন্ড। ঠিক আছে, ইনফোসিসের যে ফাউন্ডার তিনি হচ্ছেন নারায়ণ মূর্তি, সুধামূর্তির হাজবেন্ড। খুব ইম্পর্টেন্ট, ইনফোসিসের ফাউন্ডার হিসেবে নারায়ণ মূর্তি পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে। সুধামূর্তি থেকে কি কোশ্চেন আসতে পারে দেখো, সুধামূর্তি যেহেতু সম্প্রতি রাজ্যসভার সদস্য হয়েছে, ডিরেক্ট এইভাবে কোশ্চেন আসতে পারে রাজ্যসভার সদস্য হলেন কে, দিয়ে কোশ্চেন দিতে পারে। বা এখানে ওনার থেকে যেগুলো কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে উনি কবে পদ্মভূষণ পেয়েছেন, উনি কবে পদ্মবিভূষণ পেয়েছেন। ঠিক আছে, যেগুলো আমাদের ভারতের থার্ড হাইস্ট, ফোর্থ হাইস্ট সিভিলিয়ান অনার রয়েছে, ঠিক আছে, সেগুলো উনি সব পেয়েছেন। তো উনি ওগুলো কবে পেয়েছেন। তারপরে উনি হচ্ছেন টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট মহিলা ইঞ্জিনিয়ার, সেটারও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রথম মহিলা ইঞ্জিনিয়ার টাটা ইঞ্জিনিয়ারিং এর কে ছিলেন, সুধামূর্তি। দেখো আমরা বুঝতে পেরেছি কিনা, একটু দেখো যদি বুঝতে পারো। এটার মধ্যে বোঝার মতো সেরকম কিছু নেই, তাড়াতাড়ি হাত তুলে দিলে আমরা পরের বিষয়ে চলে যাবো। ওকে, আচ্ছা, এখানে একটা টিয়া পাখির জ্বর হয়েছে, যে জ্বরটার নাম হচ্ছে সাইটাকোসিস। এটা একটু মনে রাখবে যে এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেটা পাখিদের হয়, এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। আর এখান থেকে মনে রাখবে দ্বারকা এক্সপ্রেস হয়ে তার অপর নাম হচ্ছে NH-248BB। এখান থেকে আর বেশি কিছু মনে রাখার দরকার নেই, শুধু এই দুটো জিনিস মনে রাখবে, দ্বারকা এক্সপ্রেস হয়ে তার অপর নাম হচ্ছে NH-248BB। আর টিয়া পাখি বা পাখিদের একটা জ্বর হচ্ছে যার নাম সাইটাকোইস, যেটা ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে হচ্ছে। বেশি কিছু গেলাম না, এখান থেকে এইটুকুই আমাদের যথেষ্ট। আর এখানে অনেক শর্ট নিউজ আছে, এগুলো রিডিং করবে, এগুলো ধরে ধরে পড়ানো হবে না। চলো চলে আসছি আমরা ওয়েস্ট বেঙ্গলে, খুব ইম্পর্টেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে হচ্ছে আমাদের আসল জিনিস শুরু, আমাদের এইসব জায়গা থেকেই তো কোশ্চেন আসবে গ্রুপ সি গ্রুপ ডিতে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের যদি বিগত পরীক্ষাগুলোর দিকে তাকাও, তাহলে পশ্চিমবঙ্গের বিগত পরীক্ষাগুলোর দিকে তাকালে দেখতে পাবে যে পশ্চিমবঙ্গে টোটাল কটা সরকারি মেডিকেল কলেজ আছে, পশ্চিমবঙ্গে টোটাল কটা বিদ্যালয় আছে, এইরকম টাইপের প্রশ্ন তুলে তুলে দেয়। ঠিক আছে, পিএসসি এবং এসএসসি দুজনেই এরকম টাইপের কোশ্চেন তুলে তুলে দেয়। তো সেই হিসাবে এর যে স্কিম গুলো রয়েছে এটা জানা আমাদের ভীষণ জরুরি। পশ্চিমবঙ্গ সরকার একটা কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। ঠিক আছে, এই কৃষক বন্ধু প্রকল্পটা কবে চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, মনে রাখবেন 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার এই কৃষক বন্ধু প্রকল্প চালু করে। 2018 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করে। এই কৃষক বন্ধু প্রকল্পে কি করা হয়েছে না, বলা হয়েছে যে সমস্ত কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যাবে তাদের পশ্চিমবঙ্গ সরকার তাদের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেবে। ঠিক আছে, আর কি বলা হয়েছে, আর বলা হয়েছে যে এই যে কৃষকরা রয়েছে তাদের যে জমির পরিমাণ, সেই জমির পরিমাণ যদি 1 একরের বেশি হয় তাহলে, বা 1 একরের কম হয় তাহলে, সেই হিসাব করে এদেরকে বাৎসরিক 4,000 থেকে 10,000 টাকা দেওয়া হবে। সেই টাকাটা দুটো ইনস্টলমেন্টে ভাগ করে দেওয়া হবে, সমান দুভাগে। একবার দেওয়া হবে রবি শস্য চাষ করার সময়, একবার দেওয়া হবে খারিফ শস্য চাষ করার সময়। আর রিসেন্ট একটা এগিয়ে বাংলা এসছে তার কিছুদিন পরেই, যেটা আমরা পরে কিছুদিন পরেই পড়াবো, এগিয়ে বাংলা, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এও ঘোষণা করেছে কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে যে 1 কোটি কৃষককে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের আন্ডারে শস্য বীমা দিতে চলেছে। ঠিক আছে, তো কৃষক বন্ধু প্রকল্প এখন ভীষণ ইম্পর্টেন্ট। শস্য বীমা দেবে, 680 কোটি টাকা ইনভেস্ট করেছে 2018 সালে তৈরি একটি প্রকল্প, যেটাতে এককালীন কোনো মৃত কৃষকের পরিবারকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। ভীষণ 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 ইম্পর্টেন্ট, এইগুলোই আসবে পরীক্ষায়। বলো, বুঝতে পেরেছো?
এগুলো আসবে পরীক্ষা, এখান থেকে তো কোশ্চেন আসবেই। 2 লাখ টাকা প্রদান করেছিল এখানে। প্রদান করে, যেই মরে যায় তাকেই প্রদান করে। আচ্ছা, ওরে 2018 সাল থেকে করছে। ওকে, হ্যাঁ, ঠিক দুবার আছে। দেওয়া হয়েছে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। এটা বছরে 2 বার দেওয়া। বছরে 2 লাখ টাকা দুবার করে দেয় না, 2 লাখ টাকা তো পড়লে করে দেয়। 4,000 থেকে 10,000 টাকা, যার যেরকম জমির পরিমাণ সেরকমই বেস করে সেটা বছরে দুবার দেয়। মানে ধরো তোমার 80 থেকে কম জমি আছে, তো তুমি ধরো 4,000 টাকা পাওয়ার উপযোগী হলে, তাহলে 2,000 টাকা তোমাকে রবি শস্যের চাষের সময় দেবে, 2,000 টাকা তোমাকে খারিফ শস্য চাষের সময় দেবে। 2 লাখ টাকা একবার মরলে পরে পরিবারকে দেবে। ঠিক। আচ্ছা, এখানে আমি একটুখানি আলোচনা করে নেব, যেটা আমাদের আসল কথা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলো। মনে রাখবে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের যে নতুন যে সিএম রয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011 সালে বিধানসভা লোকসভায় উনি জিতে আসেন, সরি বিধানসভা নির্বাচনে উনি জিতে আসেন। এবং ওনার যে বিভিন্ন শ্রী প্রকল্প, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো শুরু হয় 2013 সাল থেকে। ঠিক আছে, 2013 সালে উনি দুটো প্রকল্প চালু করেছেন, দুটো নয় অসংখ্য। প্রতিটা প্রকল্পের নাম সমেত আমি লিস্ট তোমাদের গ্রুপে প্রোভাইড করে দেবো। এখন আমি শুধু সেই নামগুলোই লিখবো যেগুলো তোমাদের পরীক্ষায় মানে মাথায় একদম বসিয়ে রাখতে হবে। এই প্রকল্পগুলো যদি নাম ভুলে যাও তাহলে তুমি গ্রুপ সি গ্রুপ ডি পাওয়ার আশাও ছেড়ে দাও। ঠিক আছে, প্রথম হচ্ছে আমাদের কন্যাশ্রী প্রকল্প। 2013 সালে দুটো প্রকল্প চালু করে, আর হচ্ছে যুবশ্রী প্রকল্প। 2013 সালে চালু করে। রিসেন্ট এগিয়ে বাংলাতে খবর এসেছে, সেখানে বলা হয়েছে 63,027 কোটি টাকা এই নারী ক্ষমতায়নে পশ্চিমবঙ্গ সরকার দিতে চলেছে। যার মধ্যে কন্যাশ্রী প্রকল্প একটা নারী ক্ষমতায়নের অন্যতম বড় প্রকল্প। ঠিক আছে, তাহলে নারী ক্ষমতায়নে 2013 সালে উনি শুরু করেন কন্যাশ্রী প্রকল্প, তার সঙ্গে উনি করেন যুবশ্রী প্রকল্প। এটা যদিও নারী বিষয় নয়। আচ্ছা, 2014 সালে 2014 সালে সরি এটা মোটা কালি। 2014 সালে উনি কি প্রকল্প চালু করেন, কে বলবে? বলো। রূপশ্রী। কি রূপশ্রী? না বাবু, রূপশ্রী 2018। আচ্ছা, 2015 সালে উনি কি চালু করে, কেউ বলো। কেউ তো কিছু বলো, আমি সবসময় একটা বক্তব্যটা হয়। 2015 সালে কি করেছিল? ফেমাস সবুজ সাথী, তাই তো। 2014 সালে গতিধারা, কেউ কিছু বলছো না। পশ্চিমবঙ্গ সরকার এত প্রকল্প চালু করছে তোমাদের জন্য। 2015 সালে সবুজ সাথী তো তোমরা সবাই জানো, 9-10 যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে সাইকেল দেওয়া হবে। আচ্ছা, 2016 সালে উনি কি চালু করেছিল বলো? স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী। তার সাথে চালু করেছিল উৎকর্ষ বাংলা। ম্যাম 16-তে তো খাদ্য সাথীও ছিল। ওগুলো সব লেখা হবে তোমাদের গ্রুপে। খাদ্য সাথী আছে 2016-তে অবশ্যই, বাট সেগুলো তোমাদের গ্রুপে লিখবো। পুরো ডিটেলস প্রকল্পের লিস্ট লিখে দেবো। এগুলো হচ্ছে সেই প্রকল্পগুলো যেগুলো মাথায় থেকে বেরিয়ে গেলে পশ্চিমবঙ্গ সরকারের কোনো চাকরি পাবে না। গ্রুপ সি গ্রুপ ডি ছেড়ে দাও। ঠিক আছে, এগুলো হচ্ছে সেই প্রকল্প। স্বাস্থ্য সাথী 2016, উৎকর্ষ, সরি উৎকর্ষ সাথী না, উৎকর্ষ বাংলা। এগুলো হচ্ছে 2016 সালে শুরু করেছিল উৎকর্ষ বাংলা, স্বাস্থ্য সাথী। নেক্সট বলো, 2018 সালে কি করেছিল? যা চলে গেল। হ্যাঁ, সব চলে গেছে। আচ্ছা, চলে যখন যাচ্ছে, আমরা 2013টা অলরেডি আলোচনা করে নিলাম, কন্যাশ্রী যুবশ্রী। 2014 আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি, গতিধারা। 2015 অলরেডি আলোচনা করে নিয়েছি, সবুজ সাথী। 2016-তে আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। কি কি আমাদের হলো 2016-তে? স্বাস্থ্য সাথী, উৎকর্ষ বাংলা। হ্যাঁ, আর একটা লিখে রাখো, সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ। এই হলো 2016। রূপশ্রী, রূপশ্রী করে যেটা নিয়ে ব্যস্ত তোমরা, সেটা হচ্ছে 2018 রূপশ্রী। 2020
দুয়ারে সরকার, 2020 দুয়ারে সরকার, 2021 লক্ষ্মী ভান্ডার, ভীষণ ইম্পর্টেন্ট, মা প্রকল্প, ম্যাম কন্যাশ্রী কত 2013। আগে লিখেছিলাম তো ওগুলো সব উড়ে পালিয়ে গেল। তোমরা একটুখানি রেকর্ডিং দেখে আবার লিখে নেবে, আর গ্রুপে আমি একটা দেবো। লক্ষ্মী ভান্ডার, মা প্রকল্প, আর হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এবার এখনই বলবে বিধবা ভাতা কেন আলোচনা করলেন না, স্নেহালয় প্রকল্প কেন বললেন না, ওগুলো সব গ্রুপে দেওয়া হবে, ওগুলোর থেকে এগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি কি বোঝাতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছে? পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত যদি দেয় দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয়েছে, ডিরেক্ট সাল তুলে কোশ্চেন দেবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কবে চালু হয়েছে? ওকে, ভেরি গুড। এগুলোই পরীক্ষা করতে মা হয়। প্রকল্প ম্যাম মা প্রকল্প বলছি 5 মা টাকা ডিম ভাত, 5 টাকা ডিম ভাত। ওকে, এই তো সবাই বুঝতে পেরেছে, আমিও যাচ্ছি। চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল। আমরা এতদিন জানতাম 15ই এপ্রিল। 15ই এপ্রিল আমাদের কি হতো? পয়লা বৈশাখ। এটা খুব ইম্পর্টেন্ট। 15ই এপ্রিলে এখন চালু করা হয়েছে বাংলা দিবস বা ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডেশন ডে। এটা চালু করার পরে আমাদের এখনো রাজ্য সরকারের কোনো পরীক্ষা হয়নি, প্রথম গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে। তো আশা রাখতেই পারো যে ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডেশন ডে কবে। ঠিক আছে, এমনি ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডেশন ডে নেই, অন্যান্য স্টেটে অনেকে ফাউন্ডেশন ডে রয়েছে, বাট এটা আমরা ওয়েস্ট বেঙ্গল নতুন তৈরি করেছি। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডেশন ডে হবে 15ই এপ্রিল। ঠিক আছে, 15ই এপ্রিল ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডেশন ডে। এখানে আমাদের একটুখানি মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের স্টেট সং কি, আমাদের রাজ্য গীত বা স্টেট সং কি পশ্চিমবঙ্গে, কে বলবে? বাংলার মাটি বাংলার জল। কেউ কিছু বলে না, খালি আমি বলি। হ্যাঁ বলো, কেউ কিছু বলছে বলো। বাংলার মাটি বাংলার জল কে লিখেছে? রবীন্দ্রনাথ আমার ঠাকুর। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ভেরি গুড। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পেয়েছিলেন? 1913 সালে। হ্যাঁ এক্স্যাক্টলি, রবীন্দ্রনাথ ঠাকুর উনি পেয়েছিলেন 1913 সালে। আর কে কে বাঙালি নোবেল পেয়েছে বলো? 1998 সালে কে পেয়েছে? অমর্ত্য সেন, ইকোনমিক্সে। অমর্ত্য সেন পেয়েছে ইকোনমিক্সে। আর লাস্ট 2019 সালে কে পেল? অভিজিৎ ব্যানার্জি। অভিজিৎ ব্যানার্জি খুব ইম্পর্টেন্ট। অভিজিৎ ব্যানার্জি হচ্ছে লাস্ট বাঙালি যে নোবেল পেয়েছে, লাস্ট ভারতীয় যে নোবেল পেয়েছে ইকোনমিক্সে। দুজনেই ইকোনমিক্সের জন্য নোবেল পেয়েছে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিল তার গীতাঞ্জলির জন্য, তাই তো? আর এনারা দুজনে ইকোনমিক্স এর জন্য পেয়েছেন। এটা ভালো করে মনে রাখবে অভিজিৎ ব্যানার্জির নামটা। অভিজিৎ ব্যানার্জি হচ্ছে লাস্ট বাঙালি প্লাস লাস্ট ভারতীয় যে কিনা নোবেল পেয়েছে। তারপর থেকে আমাদের ভারত থেকে এখন কেউ নোবেল পায়নি। চলো, বুঝতে পেরেছো কিনা? এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো অবশ্যই যখন রেকর্ডিং দেখবে ফুটনোট করে নেবে, কারণ সব দিলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রতি সপ্তাহে 2টো করে বই লিখে দিতে হবে। ঠিক আছে, তো সেটা তো সম্ভব না বই লিখে যাওয়া। তো এগুলোর জন্য কিন্তু কালেকশন করে নেবে। আপাত দৃষ্টিতে কোশ্চেন গুলো স্ট্যাটিক জিকে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে ভীষণ রিলেটেড। বলো, সবাই বুঝতে পেরেছে? হাত তুলে দাও, হাত। ওকে, আচ্ছা, এটা মনে রাখবে, একটা নতুন শামুক পাওয়া গেছে। ঠিক আছে, নতুন একটা শামুক পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে, যেটার নাম হয়েছে মেলানোক্লামিয়াস দ্রৌপদী। ঠিক আছে, তোমরা শুধু মনে রাখবে মেলানোক্লামিয়াস দ্রৌপদী, যা জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমাদের রাষ্ট্রপতির নামে দিয়েছে, পাওয়া গেছে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে। এটা একটা নতুন প্রজাতির শামুক, শুধু এইটুকু মনে রাখলেই হবে।
ঠিক আছে। আচ্ছা, এখানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দেওয়া আছে। জেনারেলি আমি আশা রাখছি অভিজিৎ ব্যানার্জি সম্পর্কে কোনো কোশ্চেন আমাদের আসবে না। ঠিক আছে, সরি অভিজিৎ ব্যানার্জি বলছে, সরি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকার অ্যাটলিস্ট করবে না। তাও এটা মনে রাখতে পারো যে আহ, উনি একটা নাটক দলের অংশ ছিলেন, উনি একটি নাটক দলের সাথে যুক্ত ছিলেন, যে নাটক দলের নাম ছিল অমিত্র ছন্দ। ঠিক আছে, বাস এইটুকুই। বাকি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে আমার মনে হয় মনে রাখার মতো পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষার দিক থেকে কিছু নেই। ভালো করে শামুকটার নাম মনে রাখবে, শামুকটা আমাদের পাওয়া গেছে ওড়িশা উপকূলে। ছন্দ বললেন? নাটক অমিত্র ছন্দ, অমিত্র ছন্দ। আচ্ছা, বোঝা গেছি, হাত তোলো। চল, এবার চলে এসেছি আমরা পৃথিবীতে। পৃথিবী থেকে আমাদের কোশ্চেন আসতেই পারে। পৃথিবীতে প্রথম যে কোশ্চেন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ক্রুজ শিপ। এটাকে তোমরা মোটামুটি সবাই দেখেছো। আইকন অফ দ্য সিজ এর নাম, ঠিক আছে, রয়্যাল ক্যারিবিয়ানের তৈরি। ও হচ্ছে ফ্লোরিডার মিয়ামি বন্দর থেকে ছেড়েছে। এখান থেকে আমাদের দুটো কোশ্চেন আসার সম্ভাবনা। এক হচ্ছে পৃথিবীর বৃহত্তম ক্রুজ শিপটার নাম কি, আইকন অফ দ্য সিজ। দ্বিতীয়, ভারতের বৃহত্তম ক্রুজ শিপের নাম কি, ইন্ডিয়াস লার্জেস্ট ক্রুজ শিপ। মনে রাখবে এর নাম হচ্ছে এমভি গঙ্গা বিলাস, এটা ইম্পর্টেন্ট। পৃথিবীর বৃহত্তমটার নাম হচ্ছে আইকন অফ দ্য সিজ, আর ভারতের বৃহত্তমটার নাম হচ্ছে এমভি গঙ্গা বিলাস। আচ্ছা, এক সেকেন্ড, একটুখানি আমরা আগের স্লাইডে যাবো। এটা কি তোমরা বুঝতে পেরেছো? এটা শুধু বোঝার কিছু নেই, জাস্ট দুটোই তথ্য মাথায় রাখতে হবে। তো হাত তুলে দাও। এখানে নিচে একজনের নাম দেখাচ্ছে, গ্যারি ক্যাসপারো, দেখতে পাচ্ছ? এ একজন চেস গ্র্যান্ড মাস্টার। এখান থেকে ওনার শুধু নাম তুলে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, যে নিচে কে দাবা খেলার সাথে যুক্ত ছিল, বা গ্যারি ক্যাসপারো কোন খেলার সাথে যুক্ত, শুধু এইটুকুই প্রশ্ন দিতে পারে। তো আমরা একটুখানি নতুন একটা টপিক যেটা আমরা ছেড়ে গেছি সেটা নিয়ে আলোচনা করে নিই। সেটা হচ্ছে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো ভারতের প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো, তাই তো? ভারতের প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো, কলকাতা মেট্রো। কোন নদীর নিচ দিয়ে? মনে রাখবে হুগলি নদী, কেউ আবার ভুলেও গঙ্গা করে দিও না, ঠিক আছে? ভারতের প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো, নদীর নাম হচ্ছে হুগলি নদী, ঠিক আছে? কলকাতা মেট্রো কবে প্রথম স্টার্ট হয়েছিল? 24শে অক্টোবর। ভেরি গুড, সরি ভেরি গুড, 1984, যেটাকে আমরা বলি ব্লু লাইন, তাই তো? 24শে অক্টোবর 1984, যেটাকে আমরা বলি ব্লু লাইন। রিসেন্ট যেটা স্টার্ট হয়েছে সেটা হচ্ছে 6 মার্চ 2024, যেটাকে আমরা নতুন বলছি অরেঞ্জ লাইন। ঠিক আছে, কলকাতা মেট্রো হচ্ছে ভারতীয় রেলের 17তম সেক্টর। কলকাতা মেট্রো, সরি, ভারতীয় রেলের। জাস্ট এইটুকুই আমার মাথায় রাখবো, এর থেকে বেশি আমাদের কিছু মাথায় রাখার দরকার নেই, কারণ এটা আমাদের পরীক্ষায় আসার চান্স ভীষণ ভীষণ ভীষণ। কারণ পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যেই রয়েছে এবং আমাদের রাজ্যের পরীক্ষা, এটা আসার চান্স আমাদের প্রচুর বেশি পরিমাণে। আচ্ছা, আমি কি বোঝাতে পারলাম? একটু মিস হয়ে গেছিল, তাই আমি একটু লিখে দিলাম। ম্যাম এটা কি লিখেছেন? 6 মার্চ 2024, তার নিচেরটা কি লাইন? এটাকে ব্লু লাইন বলে।
নোট পেয়ে যাবে, নোট পেয়ে যাবে, সব পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, নোট পেয়ে যাবে। ম্যাম ক্লাসের রেকর্ডিং দেবেন তো? হ্যাঁ, ক্লাসের রেকর্ডিং তো দেখতেই হবে, না হলে তো হয়েছে। আচ্ছা, এবার ম্যাম হচ্ছে আগের স্লাইডটা একটু দেখান তো, আগের স্লাইডটা একটু দেখাবো দেখান তো। আগের স্লাইড দেখো। ঠিক আছে ঠিক আছে, স্ক্রিনশট করে নিয়ে নিয়েছি। বেরিয়েছে। আচ্ছা, এবার দেখো, আমাদের বাংলাদেশের জেল থেকে ছাড়া পেল কে? প্রাক্তন নোবেল প্রাপক মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, বাংলাদেশের জন্য চূড়ান্ত ঝামেলা, অশান্তি। ঠিক আছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার পরে ওখানে ভীষণ রকম ভাবে ঝামেলা চলছে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং সেই সরকারের দায়িত্ব দিয়ে রেখেছেন এই মোহাম্মদ ইউনূস। তোমরা ওনার নাম জানো, উনি বাংলাদেশের একজন ভীষণ ফেমাস ব্যক্তি। উনি বাংলাদেশের লেবার ল গন্ডগোল করেছিলেন, মানে অমান্য করেছিলেন বলে উনি জেলে চলে গেছিলেন। বাংলাদেশ সরকার ওনাকে জেলে পাঠিয়ে দেয়। তো আমাদের সেসব নিয়ে অত মাথা খারাপ নেই, আমাদের মাথা খারাপ হচ্ছে মোহাম্মদ ইউনূস কত সালে কোন ক্যাটাগরিতে নোবেল পেয়েছিল? কে বলবে? কত সালে কোন ক্যাটাগরিতে নোবেল পায়? 2006 সালে। ক্যাটাগরিটা বলো। পিস, তাই তো? 2006 সালে পিস ক্যাটাগরিতে মোহাম্মদ ইউনূস নোবেল পেয়েছিল। উনি বাংলাদেশে কি চালু করেছিলেন? মাইক্রো ক্রেডিট। মাইক্রো ক্রেডিট জিনিসটা কি? আমাদের এখানে মাইক্রো ক্রেডিট জিনিসটা কি? আমাদের এখানে যেমন বন্ধন ব্যাংক করে না, ছোট 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 করে লোন দেয়, তো ওটাই বাংলাদেশের মানুষদেরকে ছোট 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 করে লোন দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছিল যাতে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। পাকিস্তান আমাদের জন্য এখন খুব ইম্পর্টেন্ট। অবভিয়াস কথা, পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, অপারেশন সিঁদুর আমরা করবো সময় মতো, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। বাট পাকিস্তানের যে 23 এবং 24তম প্রধানমন্ত্রী, উনি পরপর দুবার হয়েছেন। তার আগে 22তম ছিলেন হচ্ছে ইমরান খান, তোমরা জানো। ওনাকে সরিয়ে দিয়ে ইমরান খান ছিলেন 22তম। 23 আর 24 পরপর দুবারের জন্য হয়েছেন শাহবাজ শরীফ। তোমরা মোটামুটি এনাকে সবাই চেনো, অপারেশন সিন্দুরের সময় দেখেছো। এবং রাষ্ট্রপতি পদে পেয়েছেন আসিফ আলী জারদারি। পাকিস্তান সম্পর্কিত যে কোনো খবর এখন আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। যদি কথা বলো আমাদের পশ্চিমবঙ্গের রেসপেক্টে, তো বলবো হ্যাঁ মোটামুটি ইম্পর্টেন্ট। আর যদি বলো ভারতের রেসপেক্টে, বলবো ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের যদি কোনো পরীক্ষা কেউ যদি সিজিএল এর ফর্ম ফিল আপ করে দেখো, তো অবশ্যই করে যাবে। তারা তো মোটামুটি পাকিস্তানি 20তম সেই নওয়াজ শরীফের থেকে যদি নাম করে যেতে পারে তাহলে খুব ভালো হয়। কারণ স্টাফ সিলেকশন কি করে, যে নওয়াজ শরীফ থেকে প্রশ্ন করে। ঠিক আছে, তো বাকি তোমাদের জন্য 23-24তম শাহবাজ শরীফ আর আসিফ আলী জারদারি যথেষ্ট। বোঝা গেলে একটু হাত তুলে দাও। ম্যাম উপরেরটা ওইটা কি লিখেছেন? মাইক্রো মাইক্রো ক্রেডিট। ম্যাম উপরটা আরেকবার বলবেন? কি ব্যাপার ওটা বললেন? মোহাম্মদ ইউনূস উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। বাংলাদেশের মানুষ উনি 2006 সালে পিস ক্যাটাগরিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এর থেকে বেশি কিছু লাগবে না। আচ্ছা, এগুলো একটুখানি দেখে রাখা দরকার। সেটা হচ্ছে বিশ্বের প্রথম দেশ ফ্রান্স, যে কিনা গর্ভপাতের অধিকারকে নিশ্চিন্ত করলো। ঠিক আছে, মানে সংবিধান বানিয়ে। এখানেও আমাদের ভারতেও কি আছে, একটা সার্টেন টাইমের পরে অ্যাবর্শন ইললিগাল করা যায় না। 2022 সালে আমেরিকা, পেরু এরকম বিভিন্ন কান্ট্রি গুলো অ্যাবর্শনকে ইললিগাল করে দিয়েছে, কারণ তাদের দেশে জনসংখ্যা কমে যাচ্ছে, মানুষের সন্তান জন্ম দেওয়ার প্রবণতা কমে যাচ্ছে, পুরো অ্যাবর্শনকে ইললিগাল করে দিয়েছে। তো সেই হিসাবে সেখানে দাঁড়িয়ে ফ্রান্স প্রথম একটা দেশ যে রীতিমতো পার্লামেন্টে গিয়ে আইন টাইন বানিয়ে অ্যাবর্শনকে লিগাল করলো, যে একজন মেয়ে যদি চায় সে যে কোনো সময় তার অ্যাবর্শন করাতে পারে। ঠিক আছে, ফ্রান্সের ক্যাপিটাল কি? প্যারিস, তাই তো? ক্যাপিটাল হচ্ছে প্যারিস। আর ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কি? এমানুয়েল ম্যাক্রিউ। এমানুয়েল ম্যাক্রিউ। ঠিক আছে, বুঝতে অব্দি কোনো অসুবিধা? আমাদের প্রায় শেষ হয়ে এসছে, আজ 1-2টের খবর আছে ইম্পর্টেন্ট, তারপর আমাদের ক্লাসও শেষ হয়ে যাবে। একটু হাত তোলো তাড়াতাড়ি। এই দেখো, এটা ইম্পর্টেন্ট। মালয়েশিয়ার 17তম রাজা হলেন
এর নামটা মনে রাখবে, সুলতান ইব্রাহিম ইবনে আল মারহুম সুলতান ইস্কান্দার। ভেরি ইম্পর্টেন্ট। মালয়েশিয়ার 17তম রাজা। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট মালয়েশিয়ার ক্যাপিটাল কুয়ালালামপুর। কুয়ালালামপুর। এবং মালয়েশিয়ার কারেন্সি রিঙ্গিট। এই দুটো আরো বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু পড়ানোর সাথে সাথে একই সাথে স্ট্র্যাটেজিটা প্রচুর পড়িয়ে যাচ্ছি। কোন দেশের ক্যাপিটাল কি, কোন দেশের কারেন্সি কি, আমি একই সাথে বলে বলে যাচ্ছি। এগুলো কিন্তু পুরোপুরি স্ট্র্যাটেজিকের অংশ, ঠিক আছে? এভাবে কিন্তু স্ট্র্যাটেজিকেটাও একই সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে, যেটা আমি ফার্স্ট দিন প্রমিস করেছিলাম যে আমি সমৃদ্ধ করে দেবো, সেই কাজটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি। তো 17তম রাজা, রাজার নাম মনে রাখার সাথে সাথে কারেন্সি এবং ক্যাপিটাল এই দুটোকে ভালো করে মনে রাখতে হবে। আমরা কি পরের স্লাইডে যেতে পারি? বাকিরা হাত তোলো, আমারও একটু বুঝতে অসুবিধা হয় যে হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা অত্যন্ত স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বুক অ্যান্ড অথর, ঠিক আছে? সেই বুক অ্যান্ড অথরের মধ্যে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর যে বইগুলো লেখা হয় সেই বইগুলো কিন্তু পড়ে, ঠিক আছে, যেগুলো দেয়। এবং তার মধ্যে এই শ্রীলঙ্কার যে প্রাক্তন প্রেসিডেন্ট রাজাপাকসা, গোটাবায়া রাজাপাকসা, তার যে লেখা বই দ্য কনস্পিরেসি টু আউট মি ফ্রম দ্য প্রেসিডেন্সি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখবে গোটাবায়া রাজাপাকসার লেখা দ্য কনস্পিরেসি টু আউট মি ফ্রম দ্য প্রেসিডেন্সি, এই বইটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। গোটাবায়া রাজাপাকসা, উনি শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট, ওনার লেখা, এটা দেখবে। তার সঙ্গে দেখবে ফুকুশিমা নিউক্লিয়ার দুর্ঘটনা, এখানে গল্প অনেক কিছু লেখা হয়েছিল। তোমরা শুধু মনে রাখবে ফুকুশিমা নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটেছিল 2011 সালে। ঘটেছিল আর্থকোয়েক এবং সুনামির কারণে। আর্থকোয়েক এবং সুনামির কারণে কি হয়েছিল? যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ছিল সেটা ভেঙে গেছিল। ঠিক আছে, যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ছিল সেটা ভেঙে গেছিল। বাকি এখানে এখন 13 বছর পূর্তি হয়েছে, সেখান থেকে রেডিয়েশন কমাবার জন্য জাপান সরকার ভাবছে যে ওখান থেকে, ওর নামটি কি বলেন, যে সমস্ত ডেব্রিস গুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করা, এই সমস্ত রয়েছে। বাকি কুলিং প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলো এখানে লেখা আছে, পড়ে নিতে পারো। মেন মনে রাখবে ফুকুশিমা নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটেছিল 2011 সালে। ফুকুশিমা ডাইসি নামে একরকম সেন্টারে হয়েছিল আর্থকোয়েক এবং সুনামির কারণে। আশা রাখছি আমি বোঝাতে পেরেছি। আমি পরের পেজে যাচ্ছি, যেহেতু রাত হয়ে গেছে তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা, এটা একটুখানি পড়ে নেবে, এটা মনে রাখবে। প্রিটজগার আর্কিটেকচার অ্যাওয়ার্ড, যেটা কি আর্কিটেকচারের নোবেল বলা হয়, 2024 সালে কে পেয়েছে এবং 2025 সালে পেয়েছে কে? 2024 সালে পেয়েছে রিকেন ইয়ামামোতো জাপান থেকে। 2025 সালে পেয়েছে লিউ জিয়াকুন, এর হচ্ছে চায়না থেকে, ঠিক আছে? আমাকে একটুখানি গ্রুপে লিখে দেবে চায়নার কারেন্সি এবং ক্যাপিটাল, এবং তা কি রয়েছে, সরি ক্যাপিটাল তো বেজিং, কারেন্সিটা কি রয়েছে এবং সেখানে এখন কে রয়েছে, প্রেসিডেন্ট কে রয়েছে, জাই জিনপিং। আচ্ছা, আমি বলে দিলাম, সরি। তোমরা শুধু কারেন্সিটাই লিখে দেবে, ঠিক আছে? 2015 সালে চায়না, তার থেকে উইনার হয়েছে লি জিয়াকুন, আর 2024 সালে হচ্ছে রিকেন ইয়ামামোতো। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। নেক্সট স্লাইডে আমি চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে আর সেরকম কিছু নেই। নেক্সট স্লাইডে এগুলো তোমাদেরকে পড়তে হবে, জাস্ট রিডিং করবে। কারো কিছু অসুবিধা থাকলে বলো। আমাদের ক্লাস মোটামুটি শেষ হয়ে গেছে, আর এখান থেকে পড়ার মতো কিছু নেই। কারো কিছু অসুবিধা থাকলে বলতে পারো। ম্যাম লাস্টেরটা পড়লেই মাথায় চলে আসবে। হ্যাঁ, ওগুলো ওয়ান লাইন না, ওয়ান লাইনের গুলো রোজ পড়বে, দিলেই মাথায় চলে আসবে। ঠিক আছে, তাহলে আজকে অবধি রইলো। টাটা, গুড নাইট। নেক্সট ক্লাস কবে হবে? মনে রাখবো কি করে এত কিছু? মনে এখন তোমাকে এটা রাখার দুটো পদ্ধতি হচ্ছে, এক হচ্ছে আমার ক্লাসটা প্রতিদিন লাইভ অ্যাটেন্ড করার চেষ্টা করবে, ঠিক আছে? লাইভ করলে আমার কথাটা তুমি একবার শুনবে। দ্বিতীয় হচ্ছে বারবার করে তোমাকে দেখতে হবে। একবার কালকেই পারলে রেকর্ডিংটা চালিয়ে দেখবে যখন শর্ট নোটটা করবে,
তারপর বারবার করে দেখতে হবে, প্রথমে সপ্তাহে 2 থেকে 3 দিন, তারপর থেকে সপ্তাহে কম করে একবার। না দেখলে ম্যাডাম, তোমার মনে থাকবে না। রেকর্ডিং গুলো ম্যাডাম দিয়ে দিতে হবে, ইংলিশের রেকর্ডিংটা এখনো দেওয়া হয়নি। ইংলিশে রেকর্ডিং দেওয়া হয়নি, ঠিক আছে, আমি গ্রুপে কথা বলে জানিয়ে দিচ্ছি, ওটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এটাও রেকর্ডিংটা আর ম্যাডাম বাকি দিতে হবে। হ্যাঁ, এটাও রেকর্ডিং পেয়ে যাবে। রেকর্ডিং ছাড়া এমনিও কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারবে না। হ্যাঁ পিডিএফটা সাথে। পিডিএফও সাথে পাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারো কিছু অসুবিধা থাকলে বলতে পারে, নাহলে টাটা, গুড নাইট।